তাহলে আজকে আমরা শুরু করব হচ্ছে গিয়ে তোমার পর্বত গঠন বা হচ্ছে গিয়ে তোমার মাউন্টেন বিল্ডিং। মাউন্টেন বিল্ডিং আমরা ইংরেজিতে বলি, বাংলাতে আমরা বলি পর্বতের গঠন। তো আমি বিশেষ বিশেষ তোমার হচ্ছে গিয়ে যেগুলো পরীক্ষাতে আসতে পারবে, যে সমস্ত যেগুলো যে চ্যাপ্টার গুলোর থেকে তোমার হচ্ছে একটু কনসেপচুয়াল হতে পারে, বা হচ্ছে গিয়ে তোমার কোশ্চেন আসার সম্ভাবনা আছে। এমনিতেই সব জায়গাগুলোর থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে। হ্যাঁ, আরেকটা এখানে কথা বলে রাখি যে আমার এখানে মুখ দেখতে পাবে না, ঠিক আছে? এটাতে কোনো অসুবিধা হয়তো কারো কিছু হবে না। আসল যেটা বুঝতে পারলেই হলো, যেটা আমি পড়াবো বা যেটা আমি করাবো, ঠিক আছে? অনেকের থাকে যে ফেস টু ফেস বা ফেস না দেখলে অনেকে বুঝতে পারে না, সেটা একটু অ্যাডজাস্ট করবে, সেটা একটু মানিয়ে নিবে। তো যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে কি, যে পর্বত গঠন বা মাউন্টেন বিল্ডিং, তার আগে আমি আরেকটা কথা বলছিলাম যে আমরা গ্রুপে অনেক ভিডিও দিয়েছি, তোমরা ওইখান থেকে গিয়ে চেক আউট করে নেবে যেগুলো দরকার আর কি। আর যে ভিডিওগুলো তোমার নেই, কিছু কিছু ভিডিও, সেগুলো আমি হচ্ছে গিয়ে তোমার আপলোড করে দেবো, তোমাদের লিঙ্কও পাঠিয়ে দেবো। আর বিশেষ বিশেষ যেগুলো ইম্পর্ট্যান্ট, মানে ধরো যে টেকটনিকের, মরফোলজির বা আরো যে পার্ট গুলো আছে, সেগুলো আমি তোমাদেরকে লাইভ ক্লাসে এসে বলে দেবো, ঠিক আছে? আর তার সাথে যে বিভিন্ন যে পরীক্ষাগুলো হচ্ছে, সেই পরীক্ষাগুলো একদম একটা দিন করে আমি শিডিউল করব। সেই শিডিউল অনুযায়ী কি করব, যে পরীক্ষার যত কোশ্চেন থাকবে, যে কনসেপ্টুয়াল যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো আমরা আলোচনা করে দেবো, ঠিক আছে? এইবারে আমরা আজকে শুরু করব জিও টেকটনিকের একটা পার্ট, সেটা হচ্ছে মাউন্টেন বিল্ডিং বা পর্বত গঠন। যেমন এখান থেকে যে যে জায়গাগুলো থেকে কোশ্চেন আসতে পারে, সেই সেই জায়গাগুলোকে আমি আলোচনা করব, লিখে দেবো, ঠিক আছে? লিখার দরকার নেই, মন দিয়ে শুনবে। এই যে নোটসটা যেটা হবে, বা আমার যে তৈরি করা যে নোটসটা আছে, সেটা আমি তোমাদেরকে গ্রুপে পাঠিয়ে দেবো, ওখান থেকে তোমরা প্রিন্ট আউট বা লিখে নিতে পারো, ঠিক আছে? তাহলে পর্বত গঠন বা মাউন্টেন বিল্ডিং বলতে আমরা নর্মালি কি বুঝি? না, পর্বত গঠন হেডিং করে নিই। পর্বত গঠন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কি তোমার, আমাদের যে তোমার হচ্ছে কি আর্থে বা সমগ্র পৃথিবী ব্যাপী যে সমস্ত পর্বতগুলো আছে, সেই পর্বতগুলোর সৃষ্টি কিভাবে হয়েছে, বা সেই পর্বতগুলোর উৎপত্তি কিভাবে হয়েছে, এই পর্বতগুলোকে শ্রেণীবিভাগ কিভাবে করা হয়, এগুলো যখন আমরা আলোচনা করি, সেগুলোই হচ্ছে কি তোমার পর্বত গঠনের মধ্যে পড়ে, ঠিক আছে? ফোকাসটা একটু সমস্যা হতে পারে, আবার একটু পরে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? পর্বত গঠনের মধ্যে পড়ে। এখন পর্বত বলতে আমরা ডেফিনেশন সবাই বুঝি যে মোটামুটি মোরলেস 900 মিটারের বেশি হলে বা 1000 মিটারের বেশি হলে তাকে আমরা কি পর্বত বলে থাকি। এখন পর্বত গঠনের বিভিন্ন প্রক্রিয়াতে যাওয়ার আগে আমরা একটু ক্লাসিফিকেশন গুলো দেখে নিই। সব ক্লাসিফিকেশন আমি এখানে করছি না, ঠিক আছে? ক্লাসিফিকেশন বলতে আমরা কিসের ভিত্তিতে করতে পারি, আমি সবগুলো লিখছি না, ঠিক আছে? একটা করতে পারি উচ্চতার ভিত্তিতে। উম বেশিক্ষণ হয়নি সুমন, বেশিক্ষণ হয়নি, ঠিক আছে? পর্বত গঠনের, মাউন্টেন বিল্ডিং এর যদি আমরা শ্রেণীবিভাগ করি, অর্থাৎ পর্বতের যদি আমরা শ্রেণীবিভাগ করি, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে উচ্চতার ভিত্তিতে পাবো, একটা হচ্ছে উচ্চতার ভিত্তিতে পাবো, 2 নম্বর হচ্ছে অবস্থানের ভিত্তিতে পাবো, 3 নম্বর হচ্ছে এর উৎপত্তির ভিত্তিতে পাবো। এগুলো লিখার দরকার নেই, মন দিয়ে শুনে নাও। 4 নম্বর পাবো আমরা কি সময়ের উপর ভিত্তি করে, সময়ের ওপর ভিত্তি করে, ঠিক আছে? এখন ব্যাপার হচ্ছে উচ্চতার উপর ভিত্তি করে আমরা কটা ভাগে ভাগ করতে পারি। অবস্থানের উপর ভিত্তি করে আমরা ভাগ করতে পারি, উৎপত্তির উপর এবং সময়ের উপর। এইখানে যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে কি সময়ের উপর ভিত্তি করে যে ভাগটা আছে পর্বতের, সেই ভাগটা। উচ্চতার উপর ভিত্তি করে আমরা কি রকম ভাগ করতে পারি, না একটা হচ্ছে কি কম উচ্চতা, এগুলো লেখার দরকার নেই। একটা হচ্ছে রুক্ষ পর্বত, একটা হচ্ছে অসমতল পর্বত, আর একটা হচ্ছে কি উচ্চ পর্বত। এগুলো জাস্ট একবার জেনে রাখবে। অবস্থানের উপর ভিত্তি করে আমরা কি, না কিছু হচ্ছে মহাদেশীয় কন্টিনেন্টে হতে পারে, তাই তো? মহাদেশীয়, মহাদেশীয় অঞ্চলে হতে পারে, আবার হতে পারে তোমার একটা হচ্ছে মহাসাগরে হতে পারে, পর্বতগুলো মহাসাগরে হতে পারে। আর উৎপত্তির ভিত্তিতে আমরা কি ভাগ করতে পারি? উৎপত্তির ভিত্তিতে আমরা করতে পারি যে কিছু পর্বত হচ্ছে টেকটোনিক্যালি, যেগুলো সৃষ্টি হয়েছে বাই দ্য টেকটনিক ফোর্সের কারণে হয়েছে, তাহলে এগুলোকে আমরা টেকটনিক বলতে পারি, টেকটনিক বলতে পারি। আবার বিতে আমরা কি বলতে পারি, ক্ষয়জাত। ক্ষয়জাত বলতে আমরা, তোমরা সবাই জানো আরাবল্লী পর্বত, ঠিক আছে? এগুলো হচ্ছে কি তোমার ক্ষয়জাত পর্বত। দেখো এখানে মনে রাখবে, মহাদেশের উপর যে সব অবস্থানের উপর ভিত্তি করে আমি এটা বলতে চাই, একটা হচ্ছে মহাদেশের উপর যেগুলো আছে সিচুয়েটেড, সেগুলোকে আমরা মহাদেশীয় মাউন্টেন বলছি। আর মহাসাগরে, যেমন ধরো
মৌনাকিয়া, যেটা হাওয়াইয়ে মৌনাকিয়া আছে, সেটা হচ্ছে কিন্তু মহাসাগরের উপর পুরোপুরি আছে। আর উচ্চতার বেসিসে যেগুলো হবে যে 700 থেকে 1000, 1000 থেকে 1500, 1500 থেকে 2000 আর 2000 মিটারের বেশি, এগুলো উচ্চতা, এগুলো নোটসে থাকবে, এগুলো জাস্ট শুনে নাও। আমরা যেটা আসবো সেটা হচ্ছে এই যে সময়ের উপর ভিত্তি করে যে শ্রেণীবিভাগটা আছে, এই যে মেন যেটা আছে সময়ের উপর যে ভিত্তি করে এটার যে ক্লাসিফিকেশন গুলো, এটার থেকে কিন্তু পরীক্ষাতে আসে। ঠিক আছে, সময়ের উপর ভিত্তি করে আমরা কি কি পাবো না, সময়ের উপর ভিত্তি করে আমরা মূলত চারটে পাবো, তাই তো? সময়ের উপর ভিত্তি করে আমরা চারটে পাবো, তাহলে আমরা চারটে এখানে লিখে ফেলি। কি কি পাবো? একটা হচ্ছে প্রি ক্যাম্ব্রিয়ান, প্রি ক্যাম্ব্রিয়ান, ঠিক আছে, প্রি ক্যাম্ব্রিয়ান। আরেকটা পাবো কি ক্যালিডোনিয়ান, ক্যালিডোনিয়ান। আরেকটা কি পাবো? হার্সিনিয়ান, কি পাবো? হার্সিনিয়ান। আরেকটা পাবো কি? আলপাইন, আলপাইন। ঠিক আছে, এই চারটে তাহলে কিসের ভিত্তিতে ভাগ করে আমরা পাচ্ছি? সময়ের ভিত্তিতে। বিভিন্ন সময়ে বা আমাদের যদি জিওলজিক্যাল হিস্ট্রি দেখি, সেই জিওলজিক্যাল হিস্ট্রির উপর বেস করে আমরা চারটি পাচ্ছি। একটি প্রিক্যাম্ব্রিয়ান, তার মানে হচ্ছে কি ক্যাম্ব্রিয়ান সময়, মানে পুরনো একবারে প্রাচীন যুগে যে সমস্ত পর্বতগুলো সৃষ্টি হয়েছিল সেগুলোকে আমরা প্রিক্যাম্ব্রিয়ান যুগের পর্বত বলতে পারি। ক্যালিডোনিয়ান মানে হচ্ছে যেগুলো তো সিলোরিয়ান এবং ডিভোনিয়ান পিরিয়ডে যে সমস্ত ও, পর্বতগুলো সৃষ্টি হয়েছিল সেগুলোকে আমরা বলি ক্যালিডোনিয়ান পর্বত। এখন নামটির সাথে স্কটল্যান্ডের ক্যালিডোনিয়ান পর্বতে প্রথম আইডেন্টিফাই করা হয়েছিল বলে এর নামকরণ করা হয়েছে ক্যালিডোনিয়ান মাউন্টেন। হার্সিনিয়ান মানে হচ্ছে কি, মনে রাখবে, জার্মানির হার্জ বলে একটা পর্বত আছে। কি পর্বত? জার্মানির হার্জ। সেই হার্জ থেকে হার্সেনিয়ান এসছে। ঠিক আছে, সেই হার্জ থেকে হার্সেনিয়ান। এই সমস্ত যে পর্বতগুলো আছে, এই সমস্ত পর্বতগুলো তোমার হচ্ছে কি পার্মিয়ান এবং কার্বনিফেরাস যুগে সৃষ্ট। আর আলপাইন যেটা আছে বা আলপস যে মাউন্টেন গুলো আছে যেগুলোর অন্তর্ভুক্ত আছে, সেগুলো হচ্ছে টার্সিয়ারি। কোন সময়? টার্সিয়ারি যুগে এই সমস্ত পর্বতগুলো সৃষ্টি হয়েছে। তাহলে আমরা একটা একটা আসি, প্রথমে প্রিক্যাম্বিয়ান আসবো, দিয়ে ক্যালিডোনিয়ান, দিয়ে হার্সেনিয়ান, দিয়ে আলপাইন আছে। এদের কিছু ক্যারেক্টারিস্টিক আছে এবং কিছু এদের এক্সাম্পল আছে, সেগুলো আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, কি কি আছে না, প্রথমে প্রিক্যাম্ব্রিয়ান যে মাউন্টেন, সেই মাউন্টেন গুলো সব থেকে প্রাচীন। তাহলে পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে যে সব থেকে প্রাচীন গোত্রের মাউন্টেন কোনগুলো, বলবে প্রিক্যাম্ব্রিয়ান মাউন্টেন। ঠিক আছে, যেমন যদি আমরা বলি এগুলো বর্তমানে কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে বা ক্ষয়প্রাপ্ত অবস্থায় আছে। উদাহরণ হিসাবে আমরা কি আরাবল্লী বলতে পারি, লরেশিয়া বলতে পারি, অ্যালগোমান বলতে পারি। তাহলে আমরা কি আরাবল্লী, দেখো এখানে কিছু কিছু বইয়ে দেখবে আরাবল্লীকে ক্যালিডোনিয়ানের পর্যায়ে ফেলেছে। তার কারণ হচ্ছে গিয়ে এই যে আরাবল্লী যে পর্বতমালা, সেই আরাবল্লী পর্বতমালা এই প্রি ক্যাম্ব্রিয়ানের যেটা লাস্ট সময়, সেই সময়ে ওর সৃষ্টি হয়েছিল। তার মানে যখন শেষ হচ্ছে আর ক্যালিডোনিয়ান শুরু হচ্ছে, এরকম একটি পর্যায়ে আরাবল্লী পর্বতের সৃষ্টি। স্যার। ওই জন্য আরাবল্লী হ্যালো স্যার। পর্বতকে, ওই জন্য আরাবল্লী পর্বতকে কি বলা হয়? আরাবল্লী পর্বতকে তোমার হচ্ছে গিয়ে দুটোতেই ফেলা হয়। একটা হচ্ছে ক্যাম্ব্রিয়ানে ফেলা হয়, একটা হচ্ছে ক্যালিডোনিয়ানে ফেলা হয়। ঠিক আছে, আচ্ছা এখানে হ্যালো। মেসেজ করো। ঠিক আছে, এখানে মেসেজ করবে, যারা যদি কারো কিছু জানার ইয়ে আছে আমাকে মেসেজ করবে। আমার মাইক অন আছে তো, তাহলে আমি শুনতে পাবো না। ঠিক আছে, আমার হেডফোন নেই, এখানে নেই, এখানে জাস্ট একটা মাইক আমি জোগাড় করেছি। ঠিক আছে, আমাকে মেসেজ করবে, মেসেজ করলে আমি দেখতে পাবো। ঠিক আছে, বা ক্লাসের শেষে যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তোমরা নোট করে রাখো। আচ্ছা, ভিডিও ঠিকঠাক আসছে তো? আরেকবার আমি জেনে নিই। সুমন, ভিডিও ঠিক আসছে? কেউ একজন বলো ভিডিও ঠিকঠাক আসছে কিনা, কারণ আমার এখানে স্ক্রিন থেকে চলে গেছে আর কি। ওকে ওকে, সব ঠিক আছে। ঠিক আছে, এসএমএস এ বলবে, আমি অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আমি আরেকবার। আচ্ছা, এখন তো পেন্ডিং আছে, এখন কিছু করার নেই, এখন আমাকে বেরোতে গেলেই ক্লাসটা ইয়ে হয়ে যাবে। ঠিক আছে, ওকে, পরে রেকর্ডিং নিতে। আমি তো কতদিন আগে পাঠিয়েছি তোমাদেরকে বলো তো, কতদিন আগে পাঠিয়েছি, তোমরা এনরোল করনি না, অনেকেই 4-5 জন এখনো এনরোল করেনি, তাহলে এটা তো আমার ফল্ট নয়। যাই হোক, আমি এই ক্লাসটা রেকর্ডিং থাকছে, রেকর্ডিং দেখে নেবে। ঠিক আছে, আমি আরেকবার স্টার্টিং করছি প্রথম থেকে। ঠিক আছে, ইন্টারাপশন হয়েছিল। সময়ের উপর ভিত্তি করে যদি আমরা দেখি, তাহলে আমরা মাউন্টেন যে গোত্রগুলো আছে সেটাকে আমরা প্রি ক্যাম্ব্রিয়ান, ক্যালিডোনিয়ান, হার্সিনিয়ান এবং আলপাইন যে মাউন্টেন, সেই মাউন্টেনের পর্যায়ে আমরা আনতে পারি। এখন প্রি ক্যাম্ব্রিয়ান মাউন্টেন সব থেকে প্রাচীন মাউন্টেন, যেগুলো এখন হচ্ছে গিয়ে ক্ষয়প্রাপ্ত অবস্থায় হয়ে গেছে। যেমন উদাহরণ ফর এক্সাম্পল আমরা বলতে পারি কি লরেশিয়া, এগুলো ইউএসএ তে আছে। এগুলো মনে রাখবে কোন দেশে আছে, এগুলো অনেক সময় ম্যাচ লিস্ট দিয়ে দেয় যে কোনটা কোন দেশে আছে। কঠিন দেবে না, যেগুলো পড়ছো সেগুলোর মধ্য থেকেই দেবে।
যেমন আরাবল্লী পড়ছি, লরেশিয়া পড়ছি, আমরা পরে পড়বো আবার অ্যাপ্লাসিয়ান। এগুলো কোন দেশে আছে সেই দেশগুলো একটা নোট করে রাখবে, তাহলে যখন ম্যাচ লিস্ট করতে দেবে সহজেই তোমরা পারবে, জটিল কিছু দেবে না, সহজগুলোর থেকেই ঘুরিয়ে দেবে। তাহলে কোশ্চেন সহজই হবে, সাধারণ জিনিস থেকে হবে, বারবার সেগুলো পড়ো। তাহলে আবার বলছি আমি, প্রি ক্যাম্ব্রিয়ান সময়ের যে মাউন্টেন গুলো সেগুলো সব থেকে প্রাচীন মাউন্টেন। বর্তমানে কি হয়েছে, বর্তমানে আমরা যেগুলো প্রাচীন মাউন্টেন হিসেবে জানি বা প্রাচীন পর্বতমালা হিসেবে জানি বা পর্বত হিসেবে জানি, সেগুলো হচ্ছে গিয়ে তোমার সেই প্রি ক্যাম্ব্রিয়ান সময় সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, যেমন হচ্ছে গিয়ে আমরা বলতে পারি লরেশিয়া। লরেশিয়া কোথায় আছে? লরেশিয়া আছে ইউএসএ তে। আবার ভারতের আরাবল্লী, আমরা আরাবল্লীকে দুটো জায়গাতেই রাখতে পারি। ঠিক আছে, আরাবল্লীকে আমরা দুটো জায়গাতেই রাখতে পারি, প্রি ক্যাম্ব্রিয়ানও রাখতে পারি, আবার ক্যালিডোনিয়ানও রাখতে পারি, কোনো অসুবিধা নেই। কোনো একটা অপশন হয় ক্যালিডোনিয়ান থাকবে, নাহলে এটা থাকবে। ঠিক আছে, প্রি ক্যাম্ব্রিয়ান মাউন্টেন থাকবে না, এটা নিয়ে অনেক ভৌগোলিকের দ্বিমত আছে। ওই জন্য ভৌগোলিকরা কি করেছেন, আরাবল্লীকে প্রি ক্যাম্ব্রিয়ানও রেখে দিয়েছেন, আবার ক্যালিডোনিয়ানও রেখে দিয়েছেন। এটা গেল প্রি ক্যাম্ব্রিয়ান। বিশেষ আর কিছু জানতে হবে না, আর কিছু জানারই দরকার নেই, এইটুকু জানলেই হবে। এইবারে আমরা আসবো ক্যালিডোনিয়ান মাউন্টেন। এখন এই ক্যালিডোনিয়ান মাউন্টেন কি কোন যুগে সৃষ্টি হয়েছে আমি বললাম। ক্যালিডোনিয়ান মাউন্টেন মনে রাখবে সিলুরিয়ান এবং ডিভোনিয়ান। ঠিক আছে, এগুলো সব প্যালিওজোইক মাউন্টেন। কিন্তু আমরা যদি জিওলজিক্যাল টাইমস কে মেনলি তিনটে এরাতে ভাগ করি, তাহলে কি পাবো? প্যালিওজোইক পাবো, মেসোজোইক পাবো, আর কাইনোজোইক বা সেনোজোইক পাবো। এই তিনটে যুগ পাবো। সেনোজোইক মানে হচ্ছে নব্য, যেটা নূতন। মেসোজোইক মানে হচ্ছে মাঝখানে যেটা আছে। আর প্যালিওজোইক হচ্ছে যে প্রাচীন যুগ। ঠিক আছে, তাহলে সিলুরিয়ান এবং ডিভোনিয়ান ডিভোনিয়ান সময়ে যে সমস্ত মাউন্টেন বা পর্বতগুলো সৃষ্টি হয়েছে সেগুলোকে আমরা ক্যালিডোনিয়ান মাউন্টেন বলছি। ক্যালিডোনিয়ান নামটা কেন হয়েছে না, স্কটল্যান্ড বলে একটি দেশ আছে, সেই স্কটল্যান্ডের ক্যালিডোনিয়া পর্বত আছে। কি পর্বত আছে? ক্যালিডোনিয়ান পর্বত। সেই পর্বত থেকে এই ক্যালিডোনিয়ান যে নামকরণ, সেই নামকরণটি হয়েছে। ঠিক আছে, এখন এখানে যে সমস্ত এক্সাম্পল গুলো তোমাদেরকে দিতে হবে সেটা হচ্ছে যেমন অ্যাপালেসিয়ান। এখানে মনে রাখবে ভারতের কিছু কিছু উল্লেখযোগ্য, অ্যাপালেসিয়ান তো দেবেই, তার সাথে এগুলো লেখার দরকার নেই, এগুলো নোটসে থাকবে। মহাদেব থাকবে, সাতপুরা থাকবে, আমি আর আরাবল্লীটা এখানে লিখছি না, সাতপুরা থাকবে, বিন্ধ্যাচল থাকবে, বিন্ধ্যাচল থাকবে। ঠিক আছে, এই তিনটে বিশেষ করে মনে রাখবে, কারণ পরীক্ষাতে কোশ্চেন আসলে এই তিনটে থেকেই কোশ্চেন দেয়, আর আরাবল্লী দেয়। তাহলে মহাদেব, সাতপুরা আর বিন্ধ্যাচল, এই যে তিনটি যে মাউন্টেন রেঞ্জ আছে বা মাউন্টেন আছে, রেঞ্জগুলো তো এখন অবলুপ্ত হয়ে গেছে। এগুলো হচ্ছে কি তোমার ক্যালিডোনিয়ান পর্যায়ে পড়বে। এখানে আরো একটা জিনিস কি মনে রাখবে, যে কোন যুগে সৃষ্টি হয়েছে, সিলুরিয়ান এবং ডিভোনিয়ান সময়ে এই পর্বতমালাগুলো সৃষ্টি হয়েছে বা পর্বতগুলো সৃষ্টি হয়েছে। নামকরণটি কেন ক্যালিডোনিয়ান হয়েছে? কারণ বলবে যে স্কটল্যান্ডের ক্যালিডোনিয়া বলে যে পর্বত আছে, সেই পর্বতে প্রথম সময়টা আইডেন্টিফাই করা হয়েছিল যে কোন সময়ে এটা তৈরি হয়েছে, ওই জন্য একে ক্যালিডোনিয়ান মাউন্টেন বলা হয়। ঠিক আছে, এরপরে আসবো আমরা হার্সিনিয়ান মাউন্টেন। আমরা প্রথমেই বলেছিলাম যে হার্সিনিয়ান মাউন্টেন মনে রাখবে জার্মানির হার্জ বলে একটি যে পর্বত শ্রেণী আছে বা পর্বতমালা আছে, সেই পর্বতমালাতে প্রথম এই পর্বত যে গোত্র আছে সেই গোত্রের বয়স নির্ণয় করা হয়। বয়স নির্ণয় করার পর এটা দেখা যায় যে এই যে পর্বতমালাগুলো আছে সেই পর্বতমালাগুলো পার্মিয়ান এবং কার্বনিফেরাস। তাহলে কোথায়? পার্মিয়ান এবং হচ্ছে কার্বনিফেরাস। আমি বিশেষ কিছু লিখছি না, কার্বনিফেরাস শর্টে শর্টে লিখে দিচ্ছি। পার্মিয়ান এবং কার্বনিফেরাস যুগে এই সমস্ত মাউন্টেন গুলো ফরমেশন হয়েছে বা মাউন্টেন গুলো তৈরি হয়েছে। কোন সময় হয়েছে না, পার্মিয়ান এবং কার্বনিফেরাস যুগে এই যে হার্সিনিয়ান যে মাউন্টেন শ্রেণীগুলো আছে সেই শ্রেণীগুলো আইডেন্টিফাই করা হয়েছে। এবং হার্সিনিয়ান কেন নাম হয়েছে না, বলবে যে স্যার হার্জ যে মাউন্টেন আছে জার্মানির, সেই হার্জ মাউন্টেন থেকে এর নামকরণ করা হয়েছে। এবার এই হার্সেনিয়ানের আন্ডারে কিন্তু অনেক কিছু জিনিস পড়বে, এর সাথে কিছু মাউন্টেন পড়বে, কিছু বেসিন পড়বে। ঠিক আছে, যেমন উদাহরণ হিসাবে আমরা কি বলতে পারি, উদাহরণ হিসাবে যেমন বলতে পারি আলতাই মাউন্টেন, তারপরে ব্ল্যাক ফরেস্ট মাউন্টেন, তিয়ান সান যে আমাদের পর্বতমালা আছে সেই তিয়ান সান। এছাড়া কিছু বেসিন পড়বে, যেমন তারিন বেসিন, এগুলো আমি লিখছি না, শুনে রাখো, শুধু তারিন বেসিন পড়বে। তারপর আমাদের বৈকাল যে আর্ক আছে, বিশাল বড় একটা যে বাঁক আছে বৈকাল হ্রদের কাছে, সেটা হচ্ছে কি তোমার এই হার্সিনিয়ান যে পর্বতমালা, সেই পর্বতমালার তোমার আন্ডারে পড়বে। ব্যাস এটুকু জানলেই হবে, এর বেশি জানার দরকার নেই। এরপরে দেখো আছে আলপাইন মাউন্টেন। ঠিক আছে, আলপাইন যে মাউন্টেন গুলো আছে সেই মাউন্টেন গুলো, এগুলো কোথা থেকে নামকরণ হয়েছে? আমরা জানি যে ইউরোপের আল্পস পর্বতমালা আছে, সেই আল্পস পর্বতমালার আর হচ্ছে কি নাম নাম থেকে এই আলপাইন যে মাউন্টেন সেই মাউন্টেনের নাম এসছে।
এখন এইগুলো কোন সময় সৃষ্টি হয়েছে এগুলো তোমরা সবাই জানো, যে এইগুলোর গোত্রে আছে আমাদের হিমালয় আছে, তারপর হচ্ছে কি তোমার রকি আছে, আন্দিজ আছে, যে সমস্ত নিউ যে মাউন্টেন গুলো তোমরা যেগুলো উদাহরণগুলো পড়ো, নূতন যে পর্বতমালাগুলো, ভঙ্গিল যে পর্বতমালাগুলো আছে, সেই পর্বতমালাগুলো কোথায়? সেই পর্বতমালাগুলো এই আলপাইন বা আল্পস যে মাউন্টেন শ্রেণী আছে, সেই মাউন্টেন শ্রেণী বা গোত্রের মধ্যে কিন্তু এরা পড়ে থাকে। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে রকি, আন্দিজ, আল্পস, হিমালয়, এগুলো মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই, এগুলো মুখস্থ করতে হবে। ঠিক আছে? এরপরে মনে রাখবে যে টারসিয়ারি যুগেই এই আলপাইন যে মাউন্টেন, সেই মাউন্টেন গুলো ফরমেশন হয়েছিল। ঠিক আছে? এইখানে সময়ের উপর ভিত্তি করে যে আমরা পড়লাম সেটা কিন্তু এখানে শেষ হলো। এইবার তাহলে আমি আরেকবার রিভিশন করে দিচ্ছি যে পর্বত গঠন কি উচ্চতার উপর ভিত্তি করে করা হয়? যারা পরে এসছে আরেকবার রিভিশন করে দিচ্ছি। উচ্চতার উপর ভিত্তি করে, যদিও আমি লিখি না, বিভিন্ন হাইটের উপর ভিত্তি করে করা হয়। অবস্থানের উপর ভিত্তি করে করা হয়, যে সেটা কোথায় আছে, কন্টিনেন্টে আছে না সেটা কোথায় ওশিয়ানে আছে। উৎপত্তির উপর ভিত্তি করে করা হয়, যে যেটা টেকটোনিক্যালি হয়েছে না সেটা ক্ষয়জাত হয়েছে, উৎপত্তির উপর ভিত্তি করে। আর যেটা সবথেকে আমরা বেশি পড়ি সেটা হচ্ছে সময়ের উপর ভিত্তি করে। সময়ের উপর ভিত্তি করে কোনগুলো করা হয়? যে না প্রিক্যাম্ব্রিয়ান, ক্যালিডোনিয়ান, হার্সেনিয়ান এবং যে আলপাইন, সে আলপাইন যে মাউন্টেন গুলো আছে বা আল্পস মাউন্টেন শ্রেণীর যে মাউন্টেন গুলো আছে সেগুলো। এগুলোর কি কি পড়তে হবে আমি তোমাদেরকে সব বলে দিলাম। এগুলো পড়লেই এর থেকে কিন্তু আসবে যে এখান থেকে কি কোশ্চেন আসবে, তোমরা অলরেডি পরীক্ষা দিয়েছো, যে মহাদেব কোন জাতীয় পর্বত? বলে দেবে ক্যালিডোনিয়ান পর্বত, হার্সেনিয়ান পর্বত, আলপাইন পর্বত, প্রিক্যাম্বিয়ান পর্বত। বা দিয়ে দেবে তোমার হচ্ছে অ্যাপালেসিয়ান কোন ধরনের পর্বত। এই রকম ভাবে কিন্তু কোশ্চেন গুলো আসবে। সুতরাং এইগুলো মুখস্থ করা ছাড়া কিন্তু কিন্তু তোমাদের কাছে বিকল্প কোনো আমি রাস্তা দেখতে পাচ্ছি না। এগুলো কিন্তু মুখস্থ করবে, এগুলো বারবার পড়তে হবে। এবার বলবে যে সময় কমা যায়, এগুলো ছোট ছোট জিনিস, এগুলো মনে থাকবে, বারবার পড়বে, মনে থাকবে। ঠিক আছে? এই সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না। বুঝতে পারছো তো এই পরীক্ষাটা? ঠিক আছে, এবার পর্বত গঠনের আমরা নেক্সট ফেজে বা নেক্সট আমরা চলে আসি যে এরপরে কি হয়েছে। আমরা পর্বত গঠন বলতে কি শুধুমাত্র যে পর্বত গঠন সেগুলো তো আমরা পড়ি না, তার সাথে আমরা পড়ি অ্যাপেলাসিয়ানটা প্রি ক্যাম্ব্রিয়ান। হ্যাঁ, অ্যাপেলাসিয়ানটা প্রি ক্যাম্ব্রিয়ানের মধ্যেও পড়ে অনেক সময়। ঠিক আছে? অ্যাপেলাসিয়ানটা আমরা বলতে পারি। হ্যাঁ, অ্যাপেলাসিয়ানটা দেখো, অ্যাপেলাসিয়ান আমি কি বললাম, অ্যাপেলাসিয়ানটা ঠিক আরাবল্লীর মতো নেই। ঠিক আছে? অ্যাপেলাসিয়ানটা ঠিক আরাবল্লীর মতো নেই। কেউ প্রিক্যাম্বিয়ানে ফেলেন, আবার কেউ ক্যালিডোনিয়ানে পড়েন। ঠিক আছে? তো এগুলো ফলো করবে, বিশেষ করে দেখবে মেন ইংরেজি রাইটারের বই কোনগুলো আছে। দেখো তোমাদেরকে আমি একটা কথা বারবার বলি যে ক্লাস 11-12 এর বইগুলো পড়বে, আমি পড়তে বলি, আমি পড়তেও বলি, কিন্তু একটু সচেতন হয়ে পড়বে, কারণ অনেক ইনফরমেশন কিন্তু হয়। দেখো 11-12 তো বেশি না জানলেও হয়, সেরকম ইনফরমেশন ওদের দেওয়া থাকে। ঠিক আছে? এমনটা নয় যে এটা ভুল, ওখানে কি দেওয়া থাকে বলো তো, ওখানে ইনফরমেশনটা কম দেওয়া থাকে। এখন ব্যাপার হচ্ছে তোমাদেরকে সেগুলো রিভেরিফাই করতে হবে। ঠিক আছে? সুতরাং টেক্সট বই, একটা বেস টেক্সট বই তোমাদেরকে কিন্তু রাখতে হবে। যেমন ধরো রামকৃষ্ণ মাইতির বই, বা হচ্ছে কি তোমার যারা ইংলিশ মিডিয়ামে পড়ো বা ইংলিশ ভার্সানে পড়ছো, ফিজিক্যাল জিওগ্রাফি সাবেন্দ্র সিং পন্থা, হাইফাই আমি তো পড়তে বলছি না। এই বইগুলো পড়ো, এগুলো বইগুলো পড়লেই তোমরা আসল যে জিনিসটা সেটা জানতে পারবে। আর আমি কেন এগুলো পড়তে বলছি, কারণ ধরো তুমি তুমি 11-12 এর বই পড়ে, ঠিক আছে, অ্যাপেলাসিয়ানটা হার্সিনিয়ান দেওয়া আছে, অ্যাপেলাসিয়ানটা হার্সিনিয়ান দেওয়া আছে না, অ্যাপেলাসিয়ানটা ক্যালিডোনিয়ান করবে। ঠিক আছে? অ্যাপেলাসিয়ানটা কার্তিক চন্দ্র মন্ডল, দেখো এই স্যারদের, ঠিক আছে, স্যারদের আমরাও ছাত্র, ঠিক আছে, স্যারদের কাছে আমরাও পড়েছি, কিন্তু দেখো প্রত্যেকের মধ্যেই এরর থাকে। আমি ভূগোল পড়াচ্ছি তার মানে এই নয় যে আমি পুরোটাই জানি, সবটা জানি, এমনটা তো নয়। আমার মধ্যেও তো খামতি আছে, অনেক কিছু জিনিস আমরা জানি না, অনেক কিছু যে আমি তোমাদেরকে পড়েছি অনেক, তো মনে করি যে আমি একটু জানি না। ঠিক আছে? যতটুকু আমি জানি এটা একটা পয়েন্ট মাত্র। ঠিক আছে? পয়েন্ট। ঠিক আছে? একটা তোমার বালির থেকেও কম আমি জানি। ঠিক আছে? বা সেটা বললেও ভুল হবে। ঠিক আছে? এবারে স্যারদের কি হয়, স্যাররাও তো বিভিন্ন বই থেকে সেইগুলো পড়াশোনা করেন না, এবার সেই বই যেটা ইনফরমেশনটা থাকে সেটাকেই ওনারা পিক করেন, আমরাও পিক করি সেগুলো। এবার অনেক সময় সেখানে এরর থেকে যায়। ঠিক আছে? এই জিনিসগুলো হয়, এগুলোকে বারবার ক্রস চেক করবে। যেটা বলছিলাম যে কেন অথেন্টিক রাইটারের বই পড়তে বলছি, কারণটা হচ্ছে গিয়ে ধরো এসএসসি কোন একটা অ্যান্সার ভুল দিল, এবারে সেই অ্যান্সারটা তুমি সাবিন্দর সিং এ পড়েছো বা রামকৃষ্ণ মৈতির বইয়ে পড়েছো। ঠিক আছে? এবারে সেক্ষেত্রে কি হয়, তুমি ওখানে রেফারেন্সটা দিয়ে কিন্তু ক্লেম করতে পারো যে স্যার আমি এই জায়গা থেকে পড়েছি। কিন্তু তুমি 11-12 এর বইটাকে ক্লেম করতে পারবে না এসএসসির কাছে যে স্যার আমি 11-12 এর বইটা পড়েছি। এখন তো তুমিও 11-12 এর বই লিখতে পারো, তুমি পর্ষদকে গিয়ে তুমি পারমিশন বার করো, কিছু টাকা পয়সা লাগবে, তুমি নিজেও বই লিখতে পারবে 11-12 এর। এগুলো ক্রস রিভেরিফাই করা হয়নি। ঠিক আছে? তাই জন্যে সেই বইগুলোকে অ্যাভয়েড করতে বলছি না, ক্রস চেক করে তোমরা পড়বে। ক্রস চেক করে প্রত্যেকটা জিনিস, বেশিক্ষণ লাগবে না বাবা, এগুলো তোমরা গ্রাজুয়েশনে পড়েছো।
ঠিক আছে, গ্রাজুয়েশনে পড়েছো, মাস্টার্সে পড়েছো, সেগুলোই আবার পড়ছো, তাহলে সেগুলো রিভেরিফাই করতে কতক্ষণ সময় লাগবে তোমাদের? আশা করি বেশিক্ষণ সময় লাগবে না। একবার জাস্ট দেখে নাও যে হ্যাঁ, রবীন্দ্র সিং এর ঠিক আছে কিনা, বা রামকৃষ্ণ মাইতির বই ঠিক আছে কিনা, বা আরো যদি ভালো রাইটারের বই থেকে পার্থ বসুর বইয়ে ঠিক আছে কিনা, এগুলো একবার ভেরিফাই করে নাও। তাহলে কি হয়, ধরো বাই চান্স কোনো কারণে এসএসসি অ্যান্সার ভুল দিল, তখন তুমি কোর্ট পর্যন্ত সেটা মামলাটা করে টেনে নিয়ে যেতে পারবে যে স্যার আমি জায়গা অথেন্টিক জায়গা থেকে পড়েছি। 11-12 এর বই কোর্টে কিন্তু একসেপ্টেবল নয়। ঠিক আছে, অনলি ফর একসেপ্টেবল 11-12 এর যদি হয় এনসিআরটি, কিন্তু এনসিআরটি তে এইসব ইনফরমেশন নেই, অ্যাপালাচিয়ান মাউন্টেন এগুলো নেই, ওদের এগুলো পড়ানো হয় না। সুতরাং আবার বলছি, রিভেরিফাই করে পড়বে। ঠিক আছে, আরো একটা জিনিস বলছি, তোমরা যারা এই গ্রুপটাতে আছো, কোনো জিনিস যদি না জানো আমাকে ডাইরেক্টলি জিজ্ঞাসা করবে যে আমি জানি না, গ্রুপে 11-12 এর বইয়ের ছবি তুলে আমার এই গ্রুপে পোস্ট করবে না। ঠিক আছে, কারণ আমি বলছি না কাউকেই আমি অসম্মান করে বা অসম্মান জানানোর জন্য কথাটা বলছি না, সবাই বড় বড় লেখক আছেন। কিন্তু কি হয় বলতো, এখন তো আমি লেখা দেখেছি, আমার কাছেও অনেক অফার এসেছিল লেখার জন্য যে স্যার আপনাকে কিছু করতে হবে না, আমাদের এই সব লোক আছে, আমরা আমাদের সব করে দেবে, আপনার শুধু নামটা লাগবে। ঠিক আছে, নামটা লাগবে, সেই নামটা দিয়ে চালিয়ে দেবো। তার জন্য তার ইয়েতে বললো স্যার আপনি একবার বইটা দেখে নেবেন, তারপরে হচ্ছে গিয়ে আর একবার ভেরিফাই করে নেবেন, তাহলে এবার আমার পক্ষে তো অত দেখা সম্ভব নয়। ওইখানে যারা দেখবে পাবলিশার্স এর আন্ডারে অনেক দেখবে, যদি ভূগোলের কেউ বই বের করে, তখন ভূগোলের ছেলে মেয়েই ওখানে অনার্সের বা মাস্টার্সের ছেলে মেয়ে ওখানে কাজ করছে। ঠিক আছে, ওদেরকে কিছু পারিশ্রমিক দেওয়া হয়, তারা ওই ক্রস চেক গুলো করে। যারা অথার তারা খুব বেশি বা খুব ইয়ে লেভেলের করে না। হ্যাঁ, বড় বড় যেমন শাবিন্দর সিং নিজে লেখেন, ঠিক আছে, নিজের লেখা নিজে ভেরিফাই করেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, সেগুলো পাবলিশাররাই সব করে দেয়। এখন যা যুগ হয়েছে, পাবলিশাররাই সব করে দেয়। সেই জন্য বলছি, বারবার বলছি, রিভেরিফাই করবে, রিভেরিফাই না করলে কিন্তু নিজের অসুবিধায় পড়বে। ঠিক আছে, অনেক কিছু কথা বললাম, এবার আমরা দেরি করবো না, পরেরটাতে শিফট হয়ে যায়। এবার আসবো যেটা আমরা যে পর্বত গঠন, যে মাউন্টেন বিল্ডিং পড়ছি, মাউন্টেন বিল্ডিং এর সব থেকে যে বড় জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে গিয়ে মহিখাত বা জিওসিনক্লাইন। দেখো, মহিখাত হচ্ছে গিয়ে অনেক ধরনের জিনিস এখানে মহিখাতের সাথে জড়িয়েছে। শুধুমাত্র যে মহিখাত মানে আমরা একটা অগভীর একটা বেসিন, এটা জানলে হবে না। মহিখাত মানে অনেক কিছু জিনিস, মহিখাত মানে একটা ভাস্ট জিনিস। আমরা যদি জিওলজিক্যাল টাইম স্কেলের পিছনে চলে যাই, মানে আমরা যদি পিছতে পিছতে অনেকখানি আগে দূরে চলে যাই, যখন সমস্ত জিনিস ঠান্ডা হয়েছে, পৃথিবী তৈরি হয়েছে, পৃথিবীতে সাফিসিয়েন্ট জল হয়েছে, ঠিক আছে, জীবের অস্তিত্ব তখনও হয়নি, সেই সময় যদি ফিরে যাই, মানে জিওলজিক্যাল টাইম স্কেল অনুযায়ী যদি আমরা পিছনের দিকে ফিরে যাই, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা সমগ্র হোল আর্থে আমরা দুটো জিনিস পাবো। সমগ্র আর্থে কি পাবো? দুটো জিনিস। আমরা যদি ভূতাত্ত্বিক সময় সারণী অনুযায়ী পিছিয়ে পিছিয়ে চলে যাই, তাহলে দুটো জিনিস পাবো। একটা হচ্ছে আমরা কি পাবো? একটা পাবো আমরা রিজিড মাস, তার মানে রিজিড মাস পাবো, রিজিড মাস, তার মানে শক্ত ভূখণ্ড। আরেকটা জিনিস পাবো, সেটা হচ্ছে জিওসিনক্লাইন। জিওসিনক্লাইন, এটা আমার কথা না, এটা ভৌগোলিকরা বলে গেছে। যদি আমরা ভূতাত্ত্বিক যে আমাদের জিওলজিক্যাল টাইম স্কেল আছে, সেই টাইম স্কেল অনুযায়ী যদি আমরা পিছিয়ে পিছিয়ে আসি, তাহলে আমরা কি পাবো? সমগ্র আমাদের পৃথিবীতে আমরা দুটো জিনিস পাবো, একটা রিজিড মাস পাবো, একটা জিওসিনক্লাইন পাবো। চিন্তার কোনো কারণ নেই, এগুলো নোটসে থাকবে, এখন জাস্ট শুনে রাখো। সমগ্র পৃথিবীটা একটা শক্ত ভূখণ্ড ছিল, তার সাথে কিছু মাঝখানে ব্রেক হয়েছিল। আমি পেনজিয়ার যে ব্রেক হচ্ছিল তখন, ঠিক কন্টিনেন্ট গুলো যখন ব্রেক হচ্ছিল, তখন কি সেই সময় জিওসিনক্লাইনের তৈরি হচ্ছিল। এবার এখন জিওসিনক্লাইনের নিয়েও অনেক কিছু মত আছে। অনেকে বলেন যে জিওসিনক্লাইন হচ্ছে অবনমিত ভূমি, জিওসিনক্লাইন নতুন করে সৃষ্টি হয়নি। কি বলেন যে ওইগুলো কন্টিনেন্টেরই একটা অবনমিত, কন্টিনেন্টালের এরকম কন্টিনেন্ট ছিল, তার একটা অবনমিত এরকম অংশ, সেগুলোকে অনেকে জিওসিনক্লাইন বলেন। এখন তাহলে আমরা বললাম দুটো, আমরা যদি জিওলজিক্যাল টাইম স্কেলের পিছনে যাই, দুটো পাবো, একটা রিজিড মাস পাবো, একটা জিওসিনক্লাইন পাবো। এখন এই যে কনসেপ্ট, এখান থেকে কিন্তু একটা কোশ্চেন কমন পাবেই। ঠিক আছে, এখন এই যে জিওসিনক্লাইন যে কথাটা আসলো, এটার কনসেপ্টটা কোথা থেকে আসলো? না, মনে রাখবে, এর জিওসিনক্লাইনের যে ধারণা, সেই ধারণা প্রথম দিয়েছিলেন হল এন্ড ডানা। এটা গতবারের মাদ্রাসাতেও এসেছিল, হল এন্ড ডানা। তাহলে কনসেপ্ট কে দিয়েছিলেন? কোনো তত্ত্ব নয় কিন্তু, তত্ত্ব তো আমরা পরে জানবো। হল এবং ডানা, ঠিক আছে, হল এবং ডানা জাস্ট জিওসিনক্লাইনকে ব্যাখ্যা করেছিলেন যে অবনমিত ভূমিগুলো হচ্ছে কি জিওসিনক্লাইন, যেখানে জল অগভীর থাকবে সেগুলো হচ্ছে জিওসিনক্লাইন। পরবর্তী ক্ষেত্রে এই হল এবং ডানার আমরা পুরোপুরি বিস্তারিত যাব না, যেগুলো তোমাদের এগুলো জানতে হবে না, যে হল এবং ডানা জিওসিনক্লাইন নিয়ে কি বলেছিলেন। হ্যাঁ, যেটা জানতে হবে, হগেরটা জানতে হবে, সুজাটের জানতে হবে, কোবারের জানতে হবে। কোবারের তো জিওসিনক্লাইন তত্ত্ব আছে, সেটা তো আমরা পরে আসবো। এই স্টিললিটটা জানতে হবে।
ঠিক আছে, তাহলে এই যে জিওসিনক্লাইন এর কনসেপ্টটা প্রথম কে দিয়েছিলেন? যদি বলেন জিওসিনক্লাইনের ধারণা কে প্রথম দিয়েছিলেন, তখন হবে হল এবং ডানার, দুজন দিয়েছিলেন, হল এবং ডানা। ঠিক আছে, এই হল এবং ডানার যে জিওসিনক্লাইনের যে ধারণাটি দিয়েছিলেন, এটাকে পরবর্তী ক্ষেত্রে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছিলেন কে? ই হগ, মনে রাখবেন। তাহলে এটাকে ইলাবোরেট কে করেছিলেন? না স্যার, ইলাবোরেট এটাকে করেছিলেন ই হগ, এর পুরো নাম হচ্ছে কি ই হগ। ঠিক আছে, তাহলে এই পর্যন্তটুকু মনে রাখো যে হল এন্ড ডানা এই কনসেপ্টটা দিয়েছিলেন এবং হগ হচ্ছে গিয়ে এটাকে ইলাবোরেট করেছিলেন। এইবারে হগের কিছু জিনিস তোমাকে কিন্তু জানতে হবে, কারণ এগুলো পড়তে পড়তে তোমাদেরকে একবার করে চোখ বোলাতেই হবে, কারণ এগুলো থেকে কোশ্চেন দিয়ে আসো। হগ কি ইলাবোরেট করেছিলেন? না হগ আমরা ডিটেলসে যাবো না, মেন মেন যে চারটি জিনিস উনি ইলাবোরেট করেছিলেন সেগুলো জানবো। হগ যে প্রথমে জিওসিনক্লাইন উনি আইডেন্টিফাই করলেন, যে কিসের বেসিসে উনি আইডেন্টিফাই করলেন? দেখো, হগ প্রথমে কি করতে গেছিলেন, হগ অ্যাকচুয়ালি যে আমাদের ফোল্ডেড যে মাউন্টেন গুলো আছে সেই ফোল্ডেড মাউন্টেনের মানে ভঙ্গিলা পর্বতে স্টাডি করতে গেছিলেন, মানে ভঙ্গিলা পর্বত নিয়ে রিসার্চ বা গবেষণা করতে গেছিলেন। সেখানে গবেষণা করতে করতে তিনি দু তিনটে জিনিস খুঁজে পান। কি খুঁজে পান? না প্রথমে তিনি দেখেন যে ওইখানে যে পলির লেয়ার গুলো আছে, ঠিক আছে, বিশাল বিশাল পলির লেয়ার লেয়ার আমরা তো দেখে থাকি যে আমরা যদি যদি কেউ হিমালয় পর্বতমালা বা দার্জিলিং এ যাও বা অন্য কোনো জায়গাতে যাও, হিমালয়ের কোনো জায়গাতে যাও, তাহলে দেখবে কি ওইখানে তুমি এরকম পলির বড় বড় লেয়ার দেখতে পাবে বা ভাঁজ দেখতে পাবে। ঠিক আছে, এরকম কেউ যেন মনে হবে যে স্তরে স্তরে সেইগুলো সাজিয়ে সাজিয়ে রেখে গেছে। ঠিক আছে, তাহলে ই হগ কি করেন? ই হগ দেখেন যে হচ্ছে কি এই ভঙ্গিলা পর্বতমালাগুলো যেন কেউ স্তরে স্তরে বিশাল অঞ্চল জুড়ে স্তরে স্তরে সাজানো রয়েছে, এগুলো পলির স্তরগুলো। তখন তিনি কি করতে লাগলেন? তখন তিনি পলির স্তর নিয়ে গবেষণা করতে শুরু করলেন। যে আচ্ছা, আমরা সাপোজ ধরে নিলাম যে হিমালয় পর্বতের উচ্চতা হচ্ছে কি আমি সাপোজ ধরছি 8,848 মিটার। উনি সেখানে দেখলেন যে সেখানে যে আমি টোটালটা যদি হিমালয় পর্বতটা ধরে নিই, তাহলে উনি সেখানে দেখছেন সেখানে পলিস্তরের গভীরতা মানে থিকনেসটা হচ্ছে 10,000 মিটার, তার মানে 10 কিলোমিটার। তাহলে উনি ভাবছেন, উনি একটা জিনিস দেখলেন যে ঠিক আছে, যে পলির যে স্তরের যে বেধটা মানে থিকনেসটা, সেই থিকনেসটা কত? 10,000 কিলোমিটার পর্যন্ত রয়েছে। এটা গল্পের মতো একটু ভেবে নাও, ভাববে যে স্যার জটিল বলছে, এখন জটিল কিছু নেই। তাহলে আমি আরেকবার ঘুরিয়ে বলছি, হগ কি করতে গেছিলেন? হগ ভঙ্গিলা পর্বতমালায় রিসার্চ করতে গেছিলেন পলি নিয়ে। এবারে উনি দেখেন যে বিশাল অঞ্চল জুড়ে পলির যে লেয়ার গুলো, সেই লেয়ার গুলো যেমন কেউ সাজিয়ে রেখেছে। তখন উনি ভাবলেন যে নিশ্চয়ই পলি যে লেয়ার গুলো সেগুলো এত উপরে আসলো কি করে? ঠিক আছে, তার আগেই তো হল্যান্ড ডানা জিওসিনক্লাইনের ধারণা দিয়ে দিয়েছেন। উনি তখন ভাবলেন যে সেই জিওসিনক্লাইন গুলোর থেকেই মেবি হয়তো কোনো কারণে এগুলো উত্থান হয়েছে এবং উপরে উঠে এসেছে। তার ফলে কি হয়েছে? তার ফলে উনি বললেন যে ভঙ্গিলা পর্বতের সাথে জিওসিনক্লাইনের নিশ্চয়ই একটা সম্পর্ক আছে। তাহলে এই কোশ্চেনটা আমি একবার দিয়েছিলাম যে কে প্রথম বলেন যে জিওসিনক্লাইনের সাথে ভঙ্গিলা পর্বতের একটা নিকট সম্পর্ক আছে বা আত্মিক একটা সম্পর্ক আছে? না আছে, বলে না যে তোমার সাথে আমার একটা আত্মিক সম্পর্ক আছে, সেরকম। হক প্রথম বলেন কি দেখে? না ওইখানে যে লেয়ার গুলো, সে লেয়ার গুলো দেখে বলেন যে নিশ্চয়ই এই লেয়ার গুলো এই জিওসিনক্লাইন থেকেই তৈরি হয়েছে। ঠিক আছে, আর উনি ইলাবোরেট বেশি করতে পারেননি। ঠিক আছে, উনি কি বলেন যে এইগুলোর থেকেই। এবারে ওনার যে থিকনেস আমি কি বলেছিলাম, উনি মেজারমেন্ট করে দেখছেন যে এখানে 8,000 মিটারের পুরু, আমি ধরে নিলাম সাপোজ যে হিমালয় পর্বতমালাতে 8,000 মিটারের তোমার হচ্ছে পুরু পুরু হচ্ছে গিয়ে পলি জমে যে স্তরটা আছে সেই স্তরটা তৈরি হয়েছে। এখন উনি গবেষণা করে দেখছেন যে ওই যে মহীখাতটা ছিল সেই মহীখাতটার গভীরতা মাত্র 5,000 কিলোমিটার, এই সরি 5,000 কিলোমিটার না, 5,000 মিটার। 5,000 মিটার লিখা দেখতে হবে না, এখন যা শুনে যা। তাহলে উনি ভাবলেন যে এই 5,000 মিটারটা কি করে 8,000 মিটার হলো? তাহলে উনি তখন ওনার সিদ্ধান্তে উপনীত হলেন যে নিশ্চয়ই জিওসিনক্লাইনের সাথে ভঙ্গিলা পর্বতের কিছু একটা ব্যাপার আছে। তাই জন্য এই পলির থিকনেসটা পরবর্তীকালে বেড়েছে। আমরা পরবর্তীকালে কিভাবে বেড়েছে সেটা দেখবো। ঠিক আছে, তাহলে প্রথম কি করেন মনে রাখবে, প্রথম জিওসিনক্লাইনের সাথে হগ যে সম্পর্ক বা রিলেশন, সেই রিলেশনের কথা বলেন। 2 নম্বর কি বলেন? 2 নম্বর উনি বলেন যে মানে বলেন নয়, ওনার যে কনসেপ্ট সেই কনসেপ্ট আমরা পড়ছি, যা সংক্ষেপে পড়ছি। উনি কি বলেন? উনি বললেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ের যে তোমার হচ্ছে কি যে মহীখাত গুলো আছে, মানে ও পেলিও জিওগ্রাফিক যে মানচিত্র, মানে পুরাতন সময়ের যে তোমার হচ্ছে গিয়ে মহীসাগরের মহীখাতের যে মানচিত্র, সেই মহীখাতের মানচিত্র উনি অঙ্কন করেন। তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে
যে পেলিও জিওগ্রাফিক মানচিত্র, মহীখাতের পেলিও জিওগ্রাফিক মানচিত্র কে অঙ্কন করেন? দেখো অ্যাট প্রেজেন্ট আমরা যদি দেখি মহীখাতের কিন্তু কোনো অস্তিত্ব নেই। এখন পাবো কি? এখন যদি বলি যে তেথিস সাগর হচ্ছে কি মহীখাতের অস্তিত্ব, ঠিক আছে? তেথিস সাগরটা আমরা কি বলি যে সরি, তেথিস সাগরের কিছুটা পোর্শন ভূমধ্য সাগর হিসেবে তোমার অবস্থান করছে, কিন্তু সেরকমটা নয়, আমরা সেরকমটা পড়ি। অ্যাকচুয়ালি ভূমধ্যসাগর যেটা রয়েছে সেটা হচ্ছে কি একটা মিডিয়ান মাস, ওটা বলে গেছেন হচ্ছে কি তোমার কোবারের মতে সেটা হচ্ছে গিয়ে ওয়ান টাইপ অফ মিডিয়ান মাস। আমরা মিডিয়ান মাস বলতে কি পড়ি? না পড়ি হচ্ছে গিয়ে পাহাড়ের দুটি মাঝখানের যে যে জায়গাটা ভাঁজপ্রাপ্ত হয় না, সেই জায়গাটাকে আমরা মিডিয়ান মাস বলি, ঠিক আছে? কিন্তু কোবার কি বলে গেছিলেন? কোবার বলে গেলেন যে ওই ভূমধ্যসাগরটা হচ্ছে গিয়ে তোমার মিডিয়ান মাস, ঠিক আছে? কার মিডিয়ান মাস? তেথিস সাগরের মিডিয়ান মাস, মানে ওইখানের পলিটা ভাঁজপ্রাপ্ত হয়নি, তাই ওইখানে অবনমিত থেকে গেছে এবং পরবর্তীকালে বিভিন্ন ড্রেনেজ প্যাটার্ন বা ড্রেনেজ সিস্টেম ডেভেলপ করেছে, তার ফলে সেখানে জল দ্বারা অবনমিত হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা যখন কোবারটা বলবো কোবারটা আসবো, কিন্তু এখানে কোবারটা সংযোজন করা আমার দরকার ছিল। এইবারে 2 নম্বরে উনি কি করেছেন? না পেলিও জিওগ্রাফিক যে সমস্ত মানচিত্র অঙ্কন করেছেন যে কোথায় কোথায় তেথিস সাগর থাকতে পারে, এটা গেল। 3 নম্বর কনসেপ্টটা একটা উল্টো কনসেপ্ট। উনি কি বলেছেন? উনি যখন দেখলেন, দেখো ওনার স্বাভাবিক, উনি যখন দেখলেন যে 5,000 যদি কোনো পর্বতের হাইট হচ্ছে কি তোমার 5,000 তোমার সরি এটা হচ্ছে কি 8,848 মিটারের হচ্ছে কি তোমার উচ্চতা, কিন্তু সেখানে পলির থিকনেস 10,000। উনি তখন দেখলেন যে নিশ্চয়ই হল অ্যান্ড ডানা কি বলেছিলেন? তার আগে বলি, হল অ্যান্ড ডানা বলেছিলেন মহীখাতগুলো অগভীর হবে। আমরা বৈশিষ্ট্যতে পরে আসছি, ঠিক আছে? অগভীর হবে হল অ্যান্ড ডানা। এই অগভীর কনসেপ্টটাকে চেঞ্জ করেন হগ। হগ কি বললেন? হগ বললেন না না, এগুলো অগভীর থাকতে পারে না, ঠিক আছে? সেগুলো অগভীর কেন নয়? না পলির যে মেজারমেন্টটা, পলির যখন এক একটা লেয়ারের উনি থিকনেস মাপছিলেন, থিকনেস মাপার সময় উনি ঠিক ম্যাচ করতে পারছিলেন না। যখনই ম্যাচ করতে পারছিলেন না, তখন উনি কি বললেন? যে না, এগুলো নিশ্চয়ই গভীর ছিল, সেই জন্য গভীর থাকার ফলে আহ সেই পর্বতগুলোর হাইট অনেকটা বেশি, ঠিক আছে? এইটা হচ্ছে কি ওনার 3 নম্বর। তাহলে আমরা প্রথমে প্রথমে কি পেয়েছিলাম? না আমরা প্রথমে পেয়েছিলাম যে নিকট সম্পর্ক জিওসিনক্লাইনের সাথে ভঙ্গিলা পর্বতের মানে ফোল্ড মাউন্টেনের একটা নিকট সম্পর্কের কথা পেয়েছিলাম। 2 নম্বর হচ্ছে কি আমরা কি পেয়েছিলাম? 2 নম্বর পেয়েছিলাম পেলিও যে জিওগ্রাফিক যে মানচিত্র, সেই মানচিত্র। 3 নম্বর উনি কি বললেন? সেই রেফারেন্স থেকে উনি বললেন যে জিওসিনক্লাইন গুলো গভীর, সরু হবে কিন্তু জিওসিনক্লাইন গুলো হবে গভীর, ঠিক আছে? তাহলে এখান থেকে কোশ্চেন হতে পারে যে কে গভীর মহিখাতের ধারণা দিয়েছিলেন? তখন মনে রাখবে হগ, ঠিক আছে? এবং লাস্ট উনি বলছেন যে তিনি যে আইডেন্টিফাই করেছিলেন যে 5টা রিজিড মাস। আমি কি বলেছিলাম প্রথমে? যে সমগ্র পৃথিবীতে রিজিড মাস ছিল, জিওসিনক্লাইন ছিল। উনি কটা রিজিড মাসের কথা বলেছিলেন? 5টি রিজিড মাসের কথা বলেছিলেন, 5 রিজিড মাসের কথা বলেছিলেন। সেই রিজিড মাসগুলো কি কি? না রকি থাকবে, তারপর উরাল থাকবে, এগুলো আমি লিখছি না। টেথিস থাকবে, সার্কামে শুধু শুধু সময় নষ্ট হবে, সার্কাম প্যাসিফিক এগুলো থাকবে, ঠিক আছে? আমি বারবার বলছি এগুলো চিন্তার কোনো কারণ নেই, এগুলো ক্লাসের পর আমি নোটসটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? তোমরা প্রিন্ট আউট করে পড়ে নিতে পারবে। তাহলে এটা হচ্ছে কি হগের জাজমেন্ট। কার? জিওসিনক্লাইন সম্বন্ধে হগের জাজমেন্ট হয়েছে। এতক্ষণ আমরা পড়লাম হগের। এইবার আসবো সুচার্ট। দেখো প্রত্যেকটা ভৌগোলিক প্রত্যেকজন বিভিন্ন তাদের মত উপস্থাপন করেছিলেন। আমরা আসবো সুচার্ট। সুচার্ট কি বলেছেন তোমরা নিশ্চয়ই পড়েছো, এটাও আমি পরীক্ষাতে দিয়েছিলাম যে সুচার্ট কটি ভাগে ভাগ করেছিলেন বা সুচার্টের ভাগগুলো কি কি, যেমন মোনোজিওসিনক্লাইন, পলিজিওসিনক্লাইন বা হচ্ছে কি তো মায়োজিওসিনক্লাইন, ঠিক আছে? সরি মায়ো নয়, মোনো, পলি আর হচ্ছে মেসো, এই 3টে। তাহলে সুচার্ট দেখো এই যে 3টে ভাগ করেছিলেন, এই 3টে ভাগ কিসের ভিত্তিতে করেছিলেন? না মনে রাখবে shape, মানে আকৃতি। 2 নম্বর হচ্ছে সিচুয়েশন মানে অবস্থান, মহিখাতগুলোর অবস্থান কোথায়। 3 নম্বর ইভ্যালুয়েশন মানে বিবর্তন, তাদের মধ্যে কিভাবে তারা বিবর্তিত হয়েছে। এই বিবর্তনের উপর ভিত্তি করে মানে 3টে জিনিস কি পাচ্ছি? একটা হচ্ছে সাইজ, একটা হচ্ছে কি তোমার অবস্থান বা সিচুয়েশন, আর একটা কি পাচ্ছি? একটা হচ্ছে বিবর্তন বা ইভলিউশন। এই 3টের উপর ভিত্তি করে তিনি সুচার্ট মহিখাতগুলোকে কটি ভাগে ভাগ করেন? মহিখাতগুলোকে 3টে ভাগে ভাগ করেন। একটা হচ্ছে কি, একটা তোমরা জানো মোনোজিওসিনক্লাইন, ছোট ছোট শর্টে আমি লিখছি মোনোজিওসিনক্লাইন। একটা হচ্ছে পলিজিওসিনক্লাইন, একটা হচ্ছে মেসোজিওসিনক্লাইন। কি? মেসোজিওসিনক্লাইন, ঠিক আছে? মোনো, মোনো থেকে কি? মোনো মানে হচ্ছে ওয়ান বা একটা। কিসের একটা? ঠিক আছে? এখানে উনি বলছেন সুচার্ট কি বলছেন? সুচার্ট এখানে বলছেন যে মোনোজিওসিনক্লাইন যেগুলো সেগুলো একবার মাত্র পলি সঞ্চয় হয়েছে এবং তার
এবং তার পরে পরেই সেখান থেকে পর্বতের উত্থান হয়েছে। ঠিক আছে? তিনি মনোজিওসিনক্লাইনের সূচক কি বলছেন আমি আরেকবার রিপিট করছি যে এখানে একটি মাত্র ওয়ান টাইম এখানে পলির যে ডিপোজিশন সেই ডিপোজিশন হয়েছে এবং সেখান থেকে একটি মাত্র মাউন্টেন রেঞ্জ ফরমেশন হয়েছে। সেটাকে কি বলছেন? সেটাকে বলছেন মনোজিওসিনক্লাইন। এগুলো এই দুটোর থেকে অপেক্ষাকৃত ছোট। ঠিক আছে? কোন দুটোর থেকে? এই দুটোর থেকে পলি এবং মেসোর থেকে ছোট হচ্ছে মনোজিওসিনক্লাইন। একটি মাত্র মাউন্টেন রেঞ্জ থাকবে এবং ওয়ান টাইম সেডিমেন্টেশন হয়েছে। এটা গেল একটা। তার উদাহরণ কি মনে রাখবে? উদাহরণ অ্যাপ্লাসিয়ান। এখানে উদাহরণগুলো মাস্ট, তার সাথে ডেফিনেশন গুলো মাস্ট। পলিজিওসিনক্লাইন যেটা আছে সেটা কি? না পলি মানে মনোর থেকে একটু বড় হবে। দেখো উনি সাইজের ভিত্তিতে করেছেন, বিবর্তনের ভিত্তিতে করেছেন। তাহলে আমরা সাইজ দেখবো। সাইজ হচ্ছে গিয়ে পলি হচ্ছে গিয়ে মনোর থেকে বড় যখন হবে তখন সেটাকে পলিজিওসিনক্লাইন বলছে। ঠিক আছে? মনোর থেকে বড় হবে এবং অনেক টাইম ধরে বা অনেক যুগ ধরে এখানের যে পলি সেই পলি কিন্তু সঞ্চয় হয়েছে। এবং মনে রাখবে যেহেতু অনেক যুগ ধরে যে অরোজিনি যে প্রসেস গুলো সেগুলো অ্যাক্টিভ ছিল, ইভোলিউশন যে প্রসেস গুলো সেগুলো অ্যাক্টিভ ছিল, সেই অ্যাক্টিভ থাকার ফলে এখানে একাধিক মাউন্টেন রেঞ্জ কিন্তু দেখা যায়। ঠিক আছে? একের অধিক দেখা যায়। এই জন্য এটাকে পলিজিওসিনক্লাইন বলা হয়। লাস্ট ওয়ান ইজ মেসোজিওসিনক্লাইন। সুচাটের অ্যাকর্ডিং টু সুচাট উনি কি বলছেন? উনি বলছেন যে মেসোজিওসিনক্লাইন যে মাঝামাঝি। ঠিক আছে? মাঝামাঝি, এই দুটোর মাঝামাঝি মানে মনোর আর পলির হচ্ছে গিয়ে মাঝামাঝি হচ্ছে মেসোজিওসিনক্লাইন। এগুলো তোমরা মোর অর লেস কম বেশি সবাই জানো। তো আমি একবার বলে দিচ্ছি, রিভিশন হয়ে যাবে। এগুলি হচ্ছে খুবই লম্বা, এগুলি হচ্ছে খুবই লম্বা, বিশাল লম্বা হবে এবং ন্যারো হবে। ন্যারো মানে সংকীর্ণ এবং অগভীর হবে। দেখো প্রত্যেকেই কিন্তু অগভীর বলেছেন, একজন বাদ দিয়ে, সেটি হচ্ছে হগ। এটা মনে রাখবে যে প্রত্যেকেই কিন্তু অগভীর এই তোমার হচ্ছে গিয়ে তোমার মহীখাতের ধারণা দিয়েছেন, কিন্তু বাকিরা সব হচ্ছে গিয়ে বাকিরা বলতে হগ গভীর তোমার হচ্ছে গিয়ে মহীখাতের ধারণা দিয়েছিলেন। তাহলে মেসো জিওসিনক্লাইন যেটা কি সেটা মনে রাখবে সংকীর্ণ হবে, খুবই লম্বা হবে, অগভীর থাকবে, অনেকবার সেখানে পলি ডিপোজিশন হয়েছে এবং অনেকবার ফোল্ড যে প্রসেস, যে ভাঁজের যে প্রক্রিয়া সেটা অনেকবার হয়েছে এবং অনেক ছোট বড় পর্বতমালা গঠিত হয়েছে, তার সাথে অনেক পাহাড়ও গঠিত হয়েছে। এই জন্য আমরা শিবালিক মাউন্টেন পাই, আল্পসে আমরা অনেক ছোট বড় এরকম মাউন্টেন রেঞ্জ আমরা পেয়ে থাকি। ঠিক আছে? সেগুলো কিন্তু সব মেসোজিওসিনক্লাইনের অন্তর্গত। তাহলে এইগুলো হচ্ছে কি মনে রাখবে যে আমাদের যে মহীখাত, সেই মহীখাতের আপাতত শ্রেণীবিভাগ। আরেকটা শ্রেণীবিভাগ আমরা পড়বো যেটা এইচ স্টিডলি যে শ্রেণীবিভাগটা করেছিল সেই শ্রেণীবিভাগটা। ঠিক আছে? তারপরে আমরা ক্যারেক্টারিস্টিক গুলোতে যাব, যে ক্যারেক্টারিস্টিক গুলো আছে সেই ক্যারেক্টারিস্টিক। তাহলে দেখো এগুলো হচ্ছে গিয়ে আমরা পড়লাম সুচার্টের। এখন এইচ স্টিডলি বলে আরেকজন ছিলেন, উনি কি করছেন? কি নামটা বলছি? এইচ স্টিডলি। ইনি কি করছেন? দেখো ইনি প্রথমে ভূত্বককে, আর্থ ক্রাস্টকে মূলত দুটো ভাগে ভাগ করেছেন। একটা ক্র্যাটন, আমি এটা লিখছি কারণ আছে, ক্র্যাটন, এবং ২ নাম্বার হচ্ছে গিয়ে অর্থোজিওসিনক্লাইন। কি? অর্থ মানে আর্থ, অর্থোজিওসিনক্লাইন। ঠিক আছে? তাহলে স্টিনলি কি করছেন? স্টিনলি দুটো ভাগে সমগ্র ক্রাস্টকে ভাগ করেছেন। একটা ক্র্যাটন, ক্র্যাটন মানে আমরা সবাই জানি যে একটা স্টেবল ল্যান্ড, মানে সুস্থির হচ্ছে গিয়ে। এই ক্র্যাটনকেও উনি আবার দুটো ভাগে ভাগ করেছেন। কি ক্র্যাটনে ভাগ করেছেন? একটা হচ্ছে হজ ক্র্যাটন। হজ ক্র্যাটন ইংরেজিতে একটু অন্যরকম বলে আমি বাংলাতে লিখছি হজ ক্র্যাটন। আর একটা হচ্ছে কি তোমার ফাই ক্র্যাটন, হয় আকার হস্যই, ফাই ক্র্যাটন। এত কিছু জানার দরকার নেই, জাস্ট মনে রাখো ফাই ক্র্যাটন। ঠিক আছে? এই হজ ক্র্যাটন যেটা সেটা হচ্ছে কি তোমার মহাদেশীয় একটা ভাগ, কি বলছি মহাদেশীয়। আর ফাই ক্র্যাটন যেটা আছে সেটা হচ্ছে মহাসাগরীয়। ফাই ক্র্যাটনটা কি? মহাসাগরীয়। ঠিক আছে? তাহলে স্টিনলি কি করেছেন? দুটো ভাগ, একটা ক্র্যাটন, একটা হচ্ছে অর্থোজিওসিনক্লাইন। ক্র্যাটন হলো হচ্ছে সুস্থির ভূখণ্ড, একটা হচ্ছে হজ ক্র্যাটন, একটা হচ্ছে ফাই ক্র্যাটন। হজ ক্র্যাটন হচ্ছে কি মহাদেশীয় যেটা সেটা, আর ফাই ক্র্যাটন হচ্ছে মহাসাগরীয়, দুটোই কিন্তু স্টেবল। এরপরে হচ্ছে গিয়ে এই যে অর্থ জিওসিনক্লাইন আছে, এইটাই হচ্ছে গিয়ে তোমার যে মহীখাত, সেই মহীখাত। ইনি যে শ্রেণীবিভাগটা করেছেন সেই শ্রেণীবিভাগটি অ্যাকচুয়ালি করা হয়েছে অগ্নুৎপাত যত যে পদার্থ সেই পদার্থগুলোর উপরে ভিত্তি করে। কি ভাগে ভাগ করেছেন? একটা হচ্ছে মায়োজিওসিনক্লাইন, এটার বাংলা আমি জানি না কি, দেখবে তোমরা তোমার কি পরামহীখাত বা উপমহীখাত এরকম কিছু একটা থাকবে। একটা হচ্ছে মায়োজিওসিনক্লাইন। দেখা গেলাম সব কনসেপ্ট গুলো ক্লিয়ার করে দেবো। জিওসিনক্লাইন কোথায় হয়, কিভাবে হয় ক্লাইন। ২ নম্বর হচ্ছে গিয়ে ইউজিওসিনক্লাইন।
ইও জিও সিনক্লাইন হয়েছে। কি বলছেন উনি? দেখো, এই যে প্রসেসটা, মানে কোন প্রসেসটা, যখন আমরা ওরোজেনি প্রসেসটা যখন দুটো ভূখণ্ডে আস্তে 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 সামনের দিকে এগিয়ে আসছে, তখন তো এটা এমন একদিনের ব্যাপার নয় যে মাঝখানের পলিটা একদিনেই ভাঁজ খেয়ে উঠে পর্বতমালার সৃষ্টি হয়েছে। এই প্রসেসটা অনেক দীর্ঘ কালব্যাপী প্রসেস। এইভাবে এইভাবে যখন দুটো আস্তে 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 এগিয়ে আসে, তখন মাঝখানের যে সেডিমেন্ট আছে সেই সেডিমেন্ট গুলো ভাঁজপ্রাপ্ত হয়, কোথাও ঊর্ধ্ববঙ্গের সৃষ্টি হয়, কোথাও অধোবঙ্গের সৃষ্টি হয়। তার মানে যেখানে সৃষ্টি হতে হতে সমুদ্রের মধ্যেই কিন্তু সমস্ত কিছুটা হচ্ছে। তাহলে সমুদ্রের, বা সরি সমুদ্র বলাটা ভুল হবে, যে অবনমিত যে জলরাশি আছে সেই, বা অবনমিত যে বেসিন আছে যার মধ্যে জল আছে, বা যে মহীখাতটা আছে সেই মহীখাতটার মধ্যেই সবকিছু ব্যাপারগুলো হচ্ছে। এইভাবে দুটো জিনিস ক্রমশ যখন সামনের দিকে এগিয়ে আসছে, যে পলিটা ডিপোজিশন হয়েছিল সেই পলিটাই কি হবে, আস্তে আস্তে ভাঁজ খেয়ে উঠবে। এবারে ভাঁজ মানে আমরা কি বলি? ভাঁজ মানে আমরা দুটো জিনিস বলতে পারি, একটা ঊর্ধ্বভঙ্গ, একটা অধোভঙ্গ। ঠিক আছে? উদভঙ্গ মানে সেখানে পর্বতমালা সৃষ্টি হচ্ছে, অধভঙ্গ মানে সেখানে কিন্তু খাত রয়ে যাচ্ছে। ঠিক আছে? যেখানে ধরো এরকম ভাবে, ধরো দুটো ল্যান্ড এইভাবে, আমরা যদি ছবি এঁকে দেখাই, এই ল্যান্ড এইদিকে এগিয়ে আসছে, এই দিক থেকে এইদিকে এগিয়ে আসছে। ঠিক আছে? মাঝখানে কি আছে? মাঝখানে সেডিমেন্ট আসছে। মাঝখানে সেডিমেন্ট আছে, তাহলে সেডিমেন্টের কি হবে? সেডিমেন্টের কি হবে? এই জল আছে ধরো এখানে। ঠিক আছে? আস্তে আস্তে কি হবে? আস্তে আস্তে উঠবে, আস্তে আস্তে এইভাবে ভাঁজপ্রাপ্ত হবে, কোথাও অধভঙ্গ কোথাও অধভঙ্গ হবে। এটা আস্তে আস্তে ভাঁজপ্রাপ্ত হয়ে আস্তে আস্তে এইভাবে উঠবে। একটা সময় কি হবে? জলের উপরে থাকবে কিছুটা, একটা সময় জলের নিচেই হবে কিছুটা থাকবে। ঠিক আছে? জলের উপরে কিছুটা থাকবে, কিছুটা জলের নিচে থাকবে। এগুলো কি? এগুলো হচ্ছে অ্যান্টিক্লাইন। ঠিক কি জানি আমরা? এগুলো অ্যান্টিক্লাইন জানি, আমরা ঊর্ধ্বভঙ্গ জানি, আর এগুলো কি? অধভঙ্গ। এইভাবে কম্প্রেস যখন আমরা করব তখন উঠতে থাকবে। ঠিক আছে? এটা বিশাল অঞ্চল জুড়ে হবে। কোথাও ঊর্ধ্বভঙ্গ হবে, কোথাও অধভঙ্গ হবে। এইবারে ধরো যেগুলো অবনমিত স্থান, ধরো এই যে উত্থান হয়েছে, এখানে অবনমিত স্থান আছে। বাই চান্স কোনো কারণে আমরা ধরলাম যে এটা সমুদ্রপৃষ্ঠের খানিকটা উপরে উঠেছে, আবার নিচের দিকে নেমে গেছে, আবার খানিকটা উপরে উঠেছে, আবার নিচের দিকে নেমে গেছে, মানে সমুদ্রের দিকে নেমে গেছে। এইবারে কি হবে? এইখানে ব্যাপারটা দেখো, এইখানে তোমার ফ্লিস এবং মোলাসের যে কনসেপ্টটা সেটা ক্লিয়ার হবে। মোলাসে আছে, আমরা জানি মোলাস এবং ফ্লিস আমরা পড়েছি। ঠিক আছে? এখন ব্যাপার হচ্ছে, খানিকটা যখনই সমুদ্রের উপরে ওই ঊর্ধ্বভঙ্গটা উপরে উঠে গেল, ঠিক আছে, উপরের দিকে যেই এরকম উঠে গেল, আমরা জানি যখনই সি লেভেল থেকে উপরে উঠে যাবে তখনই এক্সোজেনেটিক যে সমস্ত ফোর্স গুলো আছে সেগুলো তার কাজ করা শুরু করবে। এক্সোজেনেটিক তার মানে হচ্ছে গিয়ে, আমরা এখানে কি প্রাধান্য পাবে? এখানে হচ্ছে গিয়ে হয় জলের কাজ প্রাধান্য পাবে, আমরা ধরলাম সেখানে জলের কাজই সব থেকে বেশি প্রাধান্য পাবে। ঠিক আছে? হ্যাঁ, ওটাই বলছি, ফ্লিস মোলা সেটাই বলছি, জলের প্রাধান্য বেশি পাবে। ঠিক আছে? এইবারে ধরো এখান থেকে হচ্ছে কি তোমার নদীর যে কাজগুলো, যে নদীর যে অ্যাক্টিভিটি গুলো হবে, সেই অ্যাক্টিভিটি গুলো প্রাধান্য পাওয়ার ফলে কি হবে? এখান থেকে নদী কি কাজ করবে? নদী তার বহন ক্ষমতা অনুযায়ী কংগ্লোমারেট, বেলে পাথর, এই সমস্ত পদার্থের ডিপোজিশন কোথায় করবে? না এই অবনমিত অংশগুলোতে ডিপোজিশন করবে। ঠিক আছে? সূক্ষ্ম সূক্ষ্ম দানা দানা এইভাবে তোমার অবনমিত করবে। কোন দিকে? দুই সাইডেই করবে, দুই সাইডেই করবে। আমরা যদি ধরে নিই, এখানে ছবিটা যদি আমরা আরেকবার আঁকি, আমরা ধরে নিলাম এই এই এটা হচ্ছে গিয়ে তোমার এটা হচ্ছে গিয়ে তোমার উম সি লেভেল, এটা ল্যান্ড এগিয়ে আসছে, এদিকে ল্যান্ড এগিয়ে আসছে অ্যাকর্ডিং টু তাদের মতে। ঠিক আছে? খানিকটা এইভাবে ঊর্ধ্বভঙ্গটা উপরে উঠেছে, আবার খানিকটা এইভাবে অধোভঙ্গ সৃষ্টি করে আবার এইভাবে নিচের দিকে নেমে গেছে। ঠিক আছে? এইবারে যেটা এটা হচ্ছে গিয়ে তোমার সি লেভেল, তাই তো? এটা সি লেভেল। তাহলে সি লেভেল থেকে এটা জল, সি লেভেল থেকে কি হয়েছে? উঠে গেছে কোনটা? এইটা। এটা উঠে কি পর্বতমালার সৃষ্টি অলরেডি করে দিয়েছে। তাহলে এখান থেকে কি হবে? নদী ক্ষয় করবে দুই সাইডেই, এদিকেও ক্ষয় করবে, এদিকেও ক্ষয় করবে, এদিকেও ক্ষয় করবে। এখন এদিক থেকে যখন ক্ষয় করবে নদী, তখন কি হবে? এই যে এখানে যে এটা তো আমি ছবিতে দেখাচ্ছি, এটা তো বিশাল অঞ্চল জুড়ে এই পুরো ব্যাপারটা হবে না? তাহলে কি হবে? নদীগুলো যখন এই দিক থেকে যাবে, তখন নদী তার সাথে কি বয়ে নিয়ে যাবে? বিভিন্ন বোল্ডার নিয়ে যাবে, মানে নুড়ি নিয়ে যাবে। তার সাথে কি? তার সাথে আরো আমরা বিভিন্ন পদার্থ, সেগুলোকে তারা কি তা সে বহন করে সেগুলোকে নিয়ে যাবে। নিয়ে গিয়ে কোথায় সঞ্চিত করবে? এই যে সমুদ্রের তলদেশে এগুলো এগুলো সঞ্চিত হতে থাকবে। কি কি থাকবে? কংগ্লোমারেট, এগুলো সব আমরা যেগুলো পড়ছি, কংগ্লোমারেট, গ্রাভেল স্টোন, বেলে পাথর, এগুলো মনে রাখবে। এগুলো কোথায় সঞ্চিত করবে? এগুলো সেই মই খাতে সঞ্চিত করবে। পরবর্তী ক্ষেত্রে যখন এই যে ডিপোজিশনটা যখন আবার উপরের দিকে উঠে যাবে, ধরো এই উপর পর্যন্ত উঠে গেল, এই ডিপোজিশনটা তো বাবা থেকে যাবে। এই ডিপোজিশনটা থেকে যাবে, এটাও আস্তে আস্তে উঠবে, এই ডিপোজিশনটা থেকে যাবে। এই ডিপোজিশনটাকেই বলা হয় হচ্ছে কি তোমার মোলাস। কি বলা হচ্ছে? মোলাস। এটাকে আরেকটা জায়গাতে ফ্লিসও বলা হয়। ঠিক আছে? মোলাসটা হবে গিয়ে, মনে রাখবে,
তুলনামূলকভাবে ফ্লিসের থেকে ফ্লিসটা একটু মোটা দানা হবে, দুটোই কিন্তু একই, ঠিক আছে? ফ্লিস এবং মোলাস তুলনামূলকভাবে আরেকটা জিনিস হচ্ছে মোলাসটা হচ্ছে গিয়ে তোমার যে মহীখাতের যেটা হচ্ছে গিয়ে তোমার স্থলভাগের দিকে সঞ্চয়টা হবে। কি বলছি? ফ্লিসের সঞ্চয়টা হচ্ছে গিয়ে তোমার আ কোন দিকে হবে? মহীখাতের যেটা ফোরল্যান্ড আছে বা যে ভূখণ্ড আছে সেই ভূখণ্ডের দিকে হবে। আরো একটা জিনিস মনে রাখবে, এগুলো দেখবে বলি আমরা চুন জাতীয়। কেন চুন থাকে? কারণ সমুদ্রের নিচে কি থাকে? ফোরামিনিফেরা বিভিন্ন ধরনের প্রাণী থাকে। তারাও তো এখানে মরে থাকবে, পচে থাকবে। তাহলে তাদেরও হাড় কঙ্কালগুলো এটার সাথে থাকবে। ওইজন্যে কি হচ্ছে? ওইজন্যে এদেরকে চুন জাতীয় অনেক সময় ডিপোজিশন বলা হয়। এর সাথে চুন মিশ্রিত অবস্থায় থাকে। তাহলে কি প্রসেসটা দেখো, প্রসেসটা এইভাবে যখন এগিয়ে আসছে তখন তো এখানে ঊর্ধ্ববঙ্গ অধোবঙ্গের সৃষ্টি হচ্ছে। সেই যেগুলো ঊর্ধ্ববঙ্গ সৃষ্টি হচ্ছে সেখানে যখনই সমুদ্র সমতল থেকে উপরে উঠে যাচ্ছে তখনই নদী তার প্রক্রিয়া কাজ শুরু করে দিচ্ছে। যেকোনো জায়গাতেই হবে, উঁচু জায়গাতেই যখনই বৃষ্টিপাত হবে সেখানে নদীর প্রক্রিয়া বা স্ট্রিম বা জলধারার প্রক্রিয়া কাজ করতে থাকবে। তার ফলে কি হবে? তার ফলে এখানে ডিপোজিশন হবে কি? বেলে পাথর, কংগ্লোমারেট, ঠিক আছে? গ্রাভেল স্টোন এগুলোর ডিপোজিশন হবে। এবং সেই ডিপোজিশনটা যখন অতিরিক্ত সূক্ষ্ম হবে মানে তুলনামূলক সূক্ষ্ম হবে তখন সেটাকে মোলাস বলবে। যদি এর থেকে মোটা হয় মানে বড় কংগ্লোমারেট এগুলো কোথায় থাকে? এগুলো তো সমুদ্রের নিচে সেভাবে থাকতে পারে না, এগুলো গুলে যায়, নষ্ট হয়ে যায়। তাহলে এগুলো স্থলভাগের দিকে থাকতে পারে। ফ্লিসের অবস্থান কোথায় থাকতে পারে? না ফ্লিসের অবস্থান থাকতে পারে হচ্ছে গিয়ে তোমার স্থলভাগের দিকে। কারণ এখানে জল বেশি থাকবে না। জল বেশি না থাকার ফলে কি হবে? এখানে এগুলো বড় বড় দানা, বড় বড় পাথর, বড় বড় প্রস্তরখন্ডগুলো রয়ে যাবে। এগুলো অনেক সময় কালচে ধরনের হয় দেখবে। ঠিক আছে? কালচে ধরনের হয়। শ্যাওলা-টেওলা পড়ে এগুলো কালচে সৃষ্টি হয়। বা আরো সামুদ্রিক জীব সেগুলো তো মরে কালচে সৃষ্টি হয়। সেটাকে নরমালি ফ্লিস বলা হয়। তাহলে এখানে মোলাস এবং ফ্লিসের কনসেপ্টটা ক্লিয়ার হলো। ঠিক আছে? এইবারে যেটা বলছিলাম যে উম অর্থ জিওসিনক্লাইনকে স্টিনলি কটা ভাগে ভাগ করেন? দুটো ভাগে ভাগ করেন। একটা মায়োজিওসিনক্লাইন, একটা হচ্ছে ইওজিওসিনক্লাইন। না মায়োজিওসিনক্লাইনটা কি? না মায়োজিওসিনক্লাইন মনে রাখবে যে হচ্ছে কি যেখানে অ্যা আ এটা উনি ভাগটা করেছেন যে এই যে উনি মহিকাতের যে ভাগটা করেছেন সম্পূর্ণ অগ্ন্যুৎপাতজাত পদার্থ। এখানে মনে রাখবে বিভিন্ন জন্তু বিভিন্ন ভাগে ভাগ করেছেন। তাহলে অগ্ন্যুৎপাতজাত পদার্থ। কিসের উপর ভিত্তি করে? অগ্ন্যুৎপাতজাত পদার্থের। ঠিক আছে? লেখাটা যাই হোক দেখা যাচ্ছে না, আমি চিন্তা নেই নোটসে পাঠিয়ে দেবো। বারবার আমি একটা কথা বলি। তাহলে মায়োজিওসিনক্লাইন এবং ইউজিওসিনক্লাইন। প্রকৃতপক্ষে মায়োজিওসিনক্লাইন হচ্ছে গিয়ে স্থলভাগের দিকে যে সমস্ত ডিপোজিশন গুলো যেখানে কম অগ্ন্যুৎপাতজাত যে সমস্ত ডিপোজিশন গুলো হয়েছে সেই ডিপোজিশন গুলোকে বলা হয় মায়োজিওসিনক্লাইন। দেখো সমুদ্রের তলদেশে আমরা জানি যে সমুদ্রের তলদেশ বলাটা এখানে ভুল হবে। এখানে বারবার আমি এই জিনিসটা ভুল করছি। এটাকে আমাকে বলতে হবে মহীখাত। মহীখাতের তলদেশের যে পাতলা যে থিকনেসটা আছে সেই থিকনেসটার কারণে সেখানে অনেক সময় অগ্নুদ্গম দেখা যায়। কিন্তু যখন দুটো ল্যান্ডমাস এইভাবে আস্তে আস্তে এগিয়ে আসে, যেহেতু কন্টিনেন্ট গুলো মোটা বা পুরু থাকে সেই জন্য এর আশেপাশের যে অঞ্চলগুলো সেই অঞ্চলগুলোতে তুমি সেইভাবে ভলকানিক অ্যাক্টিভিটি দেখতে পাবে না। কিন্তু অপেক্ষাকৃত এই সমস্ত যে অঞ্চলগুলো সেগুলো কি হয়? সেগুলো পাতলা হয়। যখনই উত্থানটা এইভাবে হতে থাকে তখন কি হয়? এগুলো তো এত মোটা থাকে না। তখন সেই সমস্ত কোনো কারণে আ তোমার হচ্ছে ফল্টের সৃষ্টি হয়, ফাটলের সৃষ্টি হয়। সেই ফাটলের উপর দিয়ে ফাটলের উপরে তোমার হচ্ছে ম্যাগমার ডিপোজিশন আমরা দেখি। তাহলে ম্যাগমার ডিপোজিশন এর উপর ভিত্তি করে স্টিগলি দুটো ভাগে ভাগ করেন। একটা হচ্ছে মায়োজিওসিনক্লাইন। মায়োজিওসিনক্লাইনে তোমার হচ্ছে গিয়ে স্থলভাগের দিকে থাকবে যেখানে অগ্ন্যুৎপাতজাত পদার্থের পরিমাণ কম থাকবে এবং ইওজিওসিনক্লাইন যেটা মাঝখানে থাকবে। এখানে কি হবে? এখানে অগ্ন্যুৎপাতজাত পদার্থের পরিমাণ বেশি থাকবে। ঠিক আছে? এখন এই ইওজিওসিনক্লাইনকেই প্রকৃতপক্ষে মানে ঠিক মাঝখান বরাবর আছে তো? এই ছবিটা নয়। এটা হচ্ছে গিয়ে তোমাকে মাঝখান বরাবর যদি আমরা এইভাবে ধরে নিই, যদি আমরা এখানে আবার এভাবে ধরে নিই, দাঁড়াও একটুখানি সরিয়ে দিই। তাহলে আমরা যদি এটাকে এইভাবে ধরে নিই, এইভাবে আমরা ধরে নিলাম। ঠিক আছে? এখন এটা হচ্ছে গিয়ে তোমার সি লেভেল এই দিক থেকে এগিয়ে আসবে, এদিক দিয়ে এগিয়ে আসবে। ঠিক আছে? এবারে যখনই এগিয়ে আসবে এখানে তো সেডিমেন্টের ডিপোজিশন অলরেডি হয়েছে। এখানে ডিপোজিশন হয়েছে। তার এইখানের যে সবার নিচের যে শিলাটা থাকবে সেই শিলাটাতে কি হবে? ফল্ট বা ক্র্যাকের সৃষ্টি হবে। ও তো আর একা হবে না। এগুলো তো আর রাবার নয় যে শুধুমাত্র এই ছিঁড়ে যাবে। এগুলো ক্রাস্ট ভূত্বক কঠিন শিলা দ্বারা গঠিত। তাহলে এই যখন প্রচুর পরিমাণে ভাঁজ প্রাপ্ত হবে এখানে শিলাটা, তখন এখানে ক্র্যাকের সৃষ্টি হবে। ক্র্যাকটা শুধুমাত্র এখানেই হবে না। ক্র্যাক অ্যাকচুয়ালি এই ভূত্বকের মধ্যেও হবে। মহীখাতের যে তলদেশ সেই তলদেশের মধ্যেও কিন্তু ক্র্যাকের সৃষ্টি হবে। তার ফলে কি হবে? তার ফলে ভূ অভ্যন্তরের যে ম্যাগমা সেই ম্যাগমা এখানে উঠে এসে ডিপোজিশন করবে। ঠিক আছে? তাই জন্যে তোমার হচ্ছে গিয়ে এই ইওজিওসিনক্লাইন হচ্ছে গিয়ে প্রকৃতপক্ষে যদি অগ্ন্যুৎপাতজাত পদার্থ আমরা এই ইওজিওসিনক্লাইন থেকে আমরা পেয়ে থাকি।
এখন প্রকৃতপক্ষে এই ইওজিনক্লাইনের যে অংশটি, তার মানে যে গভীর অংশটি, এটিকেই আহ উনি কি বলেছেন, এই স্ট্রিটলি বলেছেন, উনি এটিকেই তোমার হচ্ছে গিয়ে প্রকৃত মহীখাত বলে চিহ্নিত করেছেন, যে অ্যাকচুয়ালি যখন পর্বত গঠন হবে এই অঞ্চলটায় আস্তে আস্তে সব থেকে উঁচু অবস্থা প্রাপ্ত হবে। এবং এটাকেই উনি কি বলেছেন, এটাকেই উনি বলেছেন হচ্ছে গিয়ে তোমার প্রধান যে মহীখাত, সেই প্রধান মহীখাত। ঠিক আছে, এটা হচ্ছে স্টেনলেস শ্রেণীবিভাগ। এতক্ষণ যেগুলো পড়লাম সেগুলো আমরা শ্রেণীবিভাগ গুলো পড়লাম। এবার আমরা কিছু ক্যারেক্টারিস্টিক আছে, জিওসিনক্লাইনের কিছু বৈশিষ্ট্য আছে। কি কি বৈশিষ্ট্য? না, প্রথমেই মনে রাখবে এখানের যে জলরাশি, সেই জলরাশির জল চলনশীল প্রকৃতির হয়, মানে তোমার হচ্ছে গিয়ে মুভেবল হয়। কেন মুভেবল হয়? যখন দুটো কন্টিনেন্ট এইভাবে এগিয়ে আসে, যখন এভাবে যখন আস্তে আস্তে এগিয়ে আসে, যখন কন্টিনেন্ট যদি এইভাবে আস্তে আস্তে মুভ করে, মাঝখানে যে জল আছে সেই জলরাশি তো মুভ করবে। এই জন্য এটাকে বলা হয় তোমার হচ্ছে গিয়ে এখানে জল যে চলনশীল প্রকৃতির জল। ঠিক আছে, এটা। ২ নম্বর হচ্ছে গিয়ে অনেক এক্সপেরিমেন্ট করার পর এখানে ভৌগোলিকরা একমত হয়েছেন যে এখানের এগুলি হবে লম্বা, তারপর হচ্ছে গিয়ে এগুলি অগভীর হবে। ঠিক আছে, আর এই সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে নিমজ্জন হবে। তার মানে হচ্ছে কি, পলিরাসের চাপে কি হবে, আস্তে আস্তে এই যে বেসিনটা, এই বেসিনটা থাকবে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে, কারণ দুই দিক থেকে কি ডিপোজিশন হবে। পলিরাসে এইভাবে কি হবে, প্রচুর চাপ দেবে, চাপ দেওয়ার ফলে কি হবে, এই অঞ্চলটা আস্তে আস্তে, এই অঞ্চলটা সব আস্তে আস্তে ঝুলে দেবে। এই এখন আমি যদি পেজটার উপরে যদি এখানে ভার কিছু রাখি, তাহলে কি হবে, এদিকে যদি দুটো দিকটা ধরে, তাহলে কি হবে, এই পেজটা আস্তে আস্তে নিচের দিকে বসে যেতে থাকবে। ঠিক সেক্ষেত্রেও কিন্তু এই ক্ষেত্রেও উনি বলেছেন, বা উনি নয়, ভৌগোলিকরা বলেছেন যে এটা আস্তে আস্তে বসে যেতে থাকবে। হয়েছে। দুপাশে দুটো অবশ্যই শক্ত ল্যান্ড থাকবে, দুপাশে দুটো অবশ্যই শক্ত ল্যান্ড থাকবে। এইবারে আসবো কিছু প্রপার্টিজ, যেগুলো কিন্তু আসতে পারে। প্রপার্টিজ কি কি? যে তোমার হচ্ছে কিছু উপাদান থাকে। কি উপাদান থাকে? উপাদানগুলো তোমরা পড়নে দেখো, আমি বলছি। জিওসিনক্লাইনের মোটামুটি ৩টি উপাদান থাকে। কিসের উপাদান? তোমরা ক্যারেক্টারিস্টিক গুলো পড়েছো, উপাদানগুলো পড়োনি। উপাদান থাকে ৩টি উপাদান। একটা থাকে খাত থাকবে, প্রধান খাত থাকবে কি, যেটাকে জিওসিনক্লাইন খাত বলা হয় বা ট্রেঞ্চ বলা হয়। ২ নম্বর হচ্ছে কি মধ্যমা ভূমি থাকবে। কি থাকবে? মধ্যমা ভূমি থাকবে। ওই যে আমি মধ্যভূমির কথা বলেছিলাম। ৩ নম্বর কি থাকবে? ৩ নম্বর একটা বেসিন থাকবে। বেসিন থাকবে, তার মানে মহীখাতের এই সমস্ত এলিমেন্টস গুলো থাকলে, ঠিক আছে, থাকলে নয়, মহীখাতে এই সমস্ত এলিমেন্টস গুলো থাকতে পারে। কি থাকতে পারে? একটা জিওসিনক্লাইন খাত থাকতে হবে। যে খাত থেকে, খাত মানে নরমালি যে এই যে অংশটা যেটাতে পড়ি, যেখানে ডিপোজিশন হয়, সেটাকে আমরা খাত বলে থাকি। এইবারে এই খাত কিন্তু ওর বিভিন্ন রকম হয়। আমরা একটু আগে পড়লাম না, যখন মহীখাত থেকে আস্তে আস্তে এই যে উপরে উঠছে, ধরো এই আস্তে আস্তে যখন ঊর্ধ্বভঙ্গ অধভঙ্গ হয়ে এরকম আস্তে আস্তে উপর দিকে উঠছে, তখন কিছু নরমালি অনেক খাতের সৃষ্টি হয়। এগুলো তো সমুদ্রের তলায় থাকে, বা সমুদ্রের তলায় বলাটা ভুল, মহীখাতের তলায় থাকে। সুতরাং এইগুলোকেও তখন কিন্তু খাত বলা হয়। যখন এটা উপর দিকে উঠতে থাকে, যখন এটা উপর দিকে উঠতে থাকে দুই পাশের চাপের প্রভাবের ফলে, তখন কি হবে, তখন এখানে যে খাতগুলো হয়, অ্যাকচুয়ালি অধভঙ্গে যে খাতগুলো হয়, সেগুলোকেই কি বলা হয়েছে, সেগুলোকেই তোমার জিওসিনক্লাইন খাত বলা হয়েছে। ঠিক আছে, যে খাতগুলো থেকেই কিন্তু পরবর্তী ক্ষেত্রে এখানেও ডিপোজিশন হবে, এগুলোর থেকেও কিন্তু ঊর্ধ্বভঙ্গের সৃষ্টি হতে পারে। আর এগুলো থেকে বলা হয় মহি ঊর্ধ্বভঙ্গ। তাহলে একটা মহি খাতের নরমালি কি একটা খাত থাকতে পারে, যখনই এটা এইভাবে এগিয়ে আসে, তখনই নরমালি যখন অধভঙ্গের সৃষ্টি হয়, সেই অধভঙ্গ গুলো খাত হিসেবে সেগুলোকে বিবেচিত হয়। তার মানে একটা মহি খাতের মধ্যে একাধিক একাধিক একের অধিক জিওসিনক্লাইন খাত থাকতে পারে। এই স্টেটমেন্টটা কিন্তু সত্যি। ২ নম্বর হচ্ছে মধ্যমা ভূমি, মানে মাঝখানে যখন এই অরোজেনি পুরো প্রসেসটা চলবে, অ্যাকচুয়ালি তো এইটাই তো আপলিফ্ট হবে। দুই পাশের যে ভূমিটা, সেই দুই পাশের ভূমিটা তো আর আপলিফ্ট আপলিফ্ট হবে না। এই এই অঞ্চলটাই, যে অঞ্চলটাকে আমরা মহীখাত বলছি, সেই মহীখাত, এই অঞ্চলটাই তো পুরোপুরি আপলিফ্ট হবে না। এই পুরো অঞ্চলটাই আপলিফ্ট হবে। তাহলে এইটা যখন পুরোটাই আপলিফ্ট হবে, এর মধ্যে কিছু ভাঁজ না না হওয়া অঞ্চল থাকবে, সেগুলোকে আমরা মিডিয়ান মাস বলি। ঠিক আছে, যেমন আমরা মিডিয়ান মাস গুলো আমরা পড়বো কোবরার তত্ত্বে, যে কি কি মিডিয়ান মাস আছে। এটা গেল মধ্যমা ভূমি। ৩ নম্বর কি বলেছি? ৩ নম্বর বেসিন থাকবে। এখন বেসিন বলতে আমরা কি বুঝি? না, জিওসিনক্লাইন যখন একবারে লাস্ট ফেজে আমরা চলে আসবো, জিওসিনক্লাইনের লাস্ট ফেজে আমরা চলে আসবো, যখন মানে ওরোজেনেসিস এর যে লাস্ট ফেজ, সেই ফেজে বলছে, যখন সেই ফেজে গিরিজনী যে প্রক্রিয়া যেখানে শেষ হবে, সেখানে কি হবে, সেখানে বেসিনের আবির্ভাব ঘটবে। অর্থাৎ এই জিওসিনক্লাইনটা পুরোপুরি উত্থান হয়ে যাবে। উত্থান হয়ে যাবে, ভাঁজের যে আরো কিছু কিছু লাস্ট টাইমে কিছু অবনমিত অংশ থাকবে। সেই অবনমিত অংশগুলো ধরে এই লাস্ট ফেজ চলছে, যেখানে কি হবে, দুটো কম্প্যাক্ট হয়ে গেছে। এবার দুটো কম্প্যাক্ট হয়ে গেছে।
মানে এইভাবে একটা ল্যান্ড আর একটা ল্যান্ড একটার সাথে কম্প্যাক্ট হয়ে গেছে, এসে কলাইড করে গেছে, এসে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ হওয়ার ফলে তোমার কিছু জায়গায় সেই অবনমিত অঞ্চল বেশি কিছু একটা সমতল অঞ্চলের সৃষ্টি হবে। সেই সমতল অঞ্চলটাকেই কিন্তু অ্যাকচুয়ালি বলা হয়েছে বেসিন। এই বেসিনটাতেই তোমার ফ্লিস এবং মোলাসেস, যেটা আমি আগে বলছিলাম যে ফ্লিস এবং মোলাসের যে ডিপোজিশন, সেই ডিপোজিশন এই বেসিন বরাবর হয়। তাহলে বেসিনটা আমি আরেকবার বলছি, যখন সমস্ত প্রক্রিয়াগুলো মোটামুটি শেষ হয়ে আসবে, মানে ঊর্ধ্বভঙ্গ বা অধভঙ্গ, তখন এই অধভঙ্গ গুলো যখন একবারে সমুদ্রের বা সি লেভেলের কাছাকাছি চলে আসবে, যখন তোমার আর জল থাকবে না, পুরোটাই উত্থান হয়ে যাবে, তখন কি হবে, তখন সেখানে ডিপোজিশন হবে, এবং ডিপোজিশন হয়ে ওই মোলাস এবং ফ্লিস যে তোমার হচ্ছে গিয়ে পদার্থগুলো, সেই পদার্থগুলো সেই বেসিনে জমে থাকবে। এটাকেই বলা হয় বেসিন। তাহলে আমরা মহীখাতের তিনটে ক্যারেক্টারিস্টিক তিনটে এলিমেন্টস পেলাম। ক্যারেক্টারিস্টিক আলাদা, এলিমেন্টস আলাদা। ক্যারেক্টারিস্টিক মানে বৈশিষ্ট্য, আর এই যেগুলো পেলাম খাত, মধ্যমা ভূমি, বেসিন, এগুলো হচ্ছে কি ওর উপাদান, একটা মহীখাতের উপাদান। হয়েছে? এতক্ষণ যে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে কি মহীখাতের শ্রেণীবিভাগ। এইবারে দেখো তাহলে মহীখাতের শ্রেণীবিভাগ কিন্তু এগুলো সব, মহীখাতের তত্ত্ব কিন্তু কেউ দেয়নি। ঠিক আছে? আহ এখন এখানে স্বাভাবিকভাবে একটা জিনিস মনে হতেই পারে যে খুব সহজেই তো আমরা এই যে দুটো যখন ভূমি এগিয়ে আসে, সে এগিয়ে আসার ফলে আমরা পর্বতের উৎপত্তি আমরা ব্যাখ্যা আমরা সহজেই করতে পারি, বা আমরা বলতে পারি যে প্লেট টেকটনিক তত্ত্বের সাহায্যে আমরা যে পর্বতগুলো সৃষ্টি হয়েছে সেই পর্বতগুলোর আমরা উৎপত্তি আমরা ব্যাখ্যা করতে পারি। কিন্তু ব্যাপারটা যতটা সহজ মনে হয় ততটা কিন্তু সহজ নয়। কিরকম সহজ নয় যদি আমরা বলি, না দেখো, আমরা সহজেই নরমালি স্তূপ পর্বত বা আগ্নেয় পর্বত, যে পর্বতগুলো আছে সেই পর্বতগুলোর ব্যাখ্যা আমরা করতে পারি। কিন্তু যদি আমাদের ভঙ্গিল পর্বতের ব্যাখ্যা করতে বলা হয়, কিন্তু পাঁচ সংস্থান তত্ত্ব কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট নয়। আমরা কিছু কিছু জায়গায়, যেমন অস্ট্রেলিয়ার কিছু তোমার হচ্ছে গিয়ে পর্বতমালা বা দক্ষিণ আফ্রিকার কিছু পর্বতমালার উৎপত্তি কিন্তু পাঁচ সংস্থান তত্ত্ব দিতে পারে না। পারে কি? দিতে পারে না। তাহলে পাঁচ সংস্থান তত্ত্ব কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট নয়। সুতরাং সহজে যেমন আমরা স্তূপ পর্বত বলে দিচ্ছি যে যখন বসে যাচ্ছে তখন স্তূপ পর্বত হচ্ছে, বা অনুৎপাত যেহেতু পদার্থ যখন বাইরে বেরিয়ে এসে জমা হয়ে যে পর্বত সৃষ্টি করেছে তখন তাকে আমরা আগ্নেয় পর্বত বলছি। ঠিক আমরা যদি বলি যে ভঙ্গিল পর্বত কিভাবে সৃষ্টি হয়েছে বা ভাঁজ পর্বতের কিভাবে সৃষ্টি হয়েছে, সেটা আমরা পার্শ্বস্থান তত্ত্বের সাহায্যে গ্লোবালি ব্যাখ্যা করি, সেটা ঠিকই আছে। কিন্তু কিছু জায়গাতে আমরা গিয়ে আটকে যাই, আর আমরা খুঁজে পাই না, সন্দিহান হয়ে যায় যে এরপরে কি হয়েছে, এরপরে কি হবে। এই যে পাঁচ সংস্থান তত্ত্বের আলোকে বিভিন্ন সময় বিভিন্ন পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করা হয়, ঠিক সেই সময়তেই যখন এই এত কিছু পাঁচ সংস্থান নিয়ে এত কিছু আলোচনা বা এত কনফারেন্স বা এত সেমিনার চলছিল, সেই সময়তেই পর্বত গঠনের বিভিন্ন পর্যায়গুলোকে বিভিন্ন ভৌগোলিকগণ বিভিন্ন রকম ভাবে ব্যাখ্যা করেন। আমরা আসবো যে যে তার মানে পর্বত গঠনের যে তত্ত্বগুলো, সেই তত্ত্বগুলোতে আমরা আসবো। ঠিক আছে? তার মানে আমরা বলছিলাম যে গ্লোবালি কি করা হচ্ছে, গ্লোবালি পাঁচ সংস্থানের আলোকে আমরা ব্যাখ্যা করছি, কিন্তু কিছু কিছু পর্বতমালার উৎপত্তি আমরা ব্যাখ্যা করতে পারছি না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সেই সময়ে কিছু ভৌগোলিক চেষ্টা করেন যে কিছু নতুন কিছু দিয়ে ভঙ্গিল পর্বতমালা যে সৃষ্টি হয়েছে সেই সৃষ্টিগুলোর ব্যাখ্যা করে। অ্যাকচুয়ালি দুটো পদ্ধতির সাহায্যে ওনারা চেষ্টা করলেন ব্যাখ্যা করার। একটা হচ্ছে অনুভূমিক পদ্ধতি বা হরাইজন্টাল, একটা হচ্ছে অনুভূমিক পদ্ধতি বা হরাইজন্টাল পদ্ধতি। ২ নম্বর হচ্ছে কি উলম্ব উলম্ব শক্তি দ্বারা, উলম্ব শক্তি দ্বারা। এখন অনুভূমিক বা হরাইজন্টাল যে তোমার হচ্ছে গিয়ে ফোর্স আছে, সেই ফোর্সটাকে আমরা কি বলি? সেই ফোর্সটাকে আমরা বলি সংকোচন মতবাদ। কি বলছি? সংকোচন মতবাদ। সংকোচন মানে কিসের সংকোচন হচ্ছে? সংকোচন মানে পৃথিবীর সংকোচন হচ্ছে। পৃথিবী কিসের কারণে সংকোচন হচ্ছে? না, নরমালি আমরা জানি যে পৃথিবী প্রথম অবস্থায় উত্তপ্ত এবং তরল ছিল। আস্তে আস্তে পৃথিবী হিট রেডিয়েট করছে, বিকিরণ করছে। পৃথিবীর অভ্যন্তর আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। সেই ঠান্ডা হওয়ার ফলে যে কোনো জিনিস যখন ঠান্ডা হয় তার মধ্যে কুঁচকে যায়। কুঁচকে যায় মানে কুঞ্চিত হয়ে যায়। ঠিক আছে? মানে কুঁচকে যায়। সেই কুঁচকে যাওয়া থেকেই সৃষ্টি যে সংকোচন। যখনই কোনো জিনিস কুঁচকে যায় তার মানে প্রেসার দেয়, কোথাও একটা প্রেসার দেয়, তার ফলে কুঁচকে যায়। এবং কুঁচকে যাওয়ার ফলে কি হয়, মাঝখানে যে সমস্ত ভূমিরূপগুলো থাকে তার কিন্তু পরিবর্তন হতে পারে। তাহলে এই সংকোচন মতবাদের মধ্যে আমরা পড়বো জেফ্রি, যদিও যেটা তোমাদের সিলেবাসে নেই, পড়ার দরকার নেই। জেফ্রির মতবাদ। আর একটা হচ্ছে কোবার, তোমাদের সিলেবাসে শুধু এই কোবারটুকু আছে, কোবারের তত্ত্ব। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে গিয়ে ভঙ্গিলা পর্বত সৃষ্টির তত্ত্ব। উলম্ব শক্তি দ্বারা কি আসবে?
না, উলম্ব যখনই এইভাবে তোমাকে কেউ ধাক্কা দেয় বা পৃথিবী পৃষ্ঠকে ধাক্কা দেয়, সেই সরি, এখানে একটা জিনিস বলা হয়নি, অনুভূমিক পদ্ধতিকে দুটো ভাগে ভাগ করে, একটা সংকোচন আর একটা হচ্ছে ড্রিফট হাইপোথেসিস। কি বললাম? ড্রিফট মানে ঠেলা। এখানে তোমরা ট্যালরের পড়েছো, ট্যালরের তত্ত্ব, তারপর হচ্ছে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, তারপর হচ্ছে কি তোমার ওয়েগনারের তত্ত্ব, আর্থার হোমসের তত্ত্ব, এগুলো সব ড্রিফট হাইপোথেসিসের মধ্যে পড়ে। তাহলে কি কি পড়বে? ড্রিফটের মধ্যে ট্যালর, ড্রিফট মানে কেউ ঠেলবে, যেহেতু অনুভূমিক না, অনুভূমিক পাশ থেকে ঠেলবে। তাহলে সংকোচনে কি হয়? পৃথিবী ঠান্ডা হচ্ছে, পৃথিবী ঠান্ডা হওয়ার ফলে যে সমস্ত ভঙ্গিলা পর্বতগুলো সৃষ্টি হচ্ছে সেগুলোকে জেফ্রি এক ধরনের ভাবে ইলাবোরেট করেন আর কোভার এক ভাবে ইলাবোরেট করেন। ড্রিফট হাইপোথিসিস কি? ড্রিফট হাইপোথিসিস হচ্ছে ট্যালর ড্রিফটিং করছে, মুভ করছে, সেই মুভ করার ফলে যে পর্বতমালাগুলো সৃষ্টি হচ্ছে তার ব্যাখ্যা হয় ড্রিফট হাইপোথিসিসের মাধ্যমে। তার মধ্যে কি ট্যালর আছে, তার মধ্যে কি আছে? ওয়েগনার আছেন, তার মধ্যে কে আছেন? তার মধ্যে হোমস আছেন, আর্থার হোমসের নাম শুনেছো তোমরা, কনভেকশন কারেন্ট থিওরি 1930 সালে দেওয়া, ঠিক আছে? ওয়েগনার, এগুলো গেল ড্রিফট হাইপোথেসিস। তাহলে এটা হচ্ছে অনুভূমিক, অনুভূমিক আর হচ্ছে গিয়ে উলম্ব, এই দুটি অনুভূমিকের দুটি আছে। উলম্ব দ্বারা একটি আছে, সেটা এরকম উপর দিক করে ঠেলবে। এখানে কি বলা? এখানে ট্যালর আছে, এখানে সরি ট্যালর বলতে হারমান বলে একজন ছিলেন, কি নাম? হারমান। ওনার থিওরিটির নাম হচ্ছে আনডুয়েলেশন অ্যান্ড অসিলেশন। কি বললাম? আনডুয়ালেশন অ্যান্ড অসিলেশন, অসিলেশন থিওরি। অত কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট বোঝানোর জন্য আমি তোমাদেরকে বলছি, এগুলো জানার দরকার নেই, শুধু এটা মনে রাখবে সংকোচন মতবাদটা। ঠিক আছে? তাহলে উলম্ব শক্তি মানে উলম্ব ভাবে বেড়ে ঠেলবে, সেই ঠেলার ফলে যে পর্বতমালাগুলো সৃষ্টি হবে সেগুলো। এখন ব্যাপার হচ্ছে কি, আমাদের সিলেবাসে কি পড়তাম? কোবার। এই কোবার কি কিন্তু ভালো করে পড়তে হবে। জেফ্রি আসবে না, শুধু আসতে পারে যে তাপীয় সংকোচন মতবাদ কার, এটুকুই দেবে, আর কিন্তু কিছু দেবে না। ঠিক আছে? কোবারটি কিন্তু তোমাদেরকে ভালো করে পড়তে হবে। যেগুলি আজকে বলে দেবো সেগুলি থেকে যদি কোশ্চেন আসে, আমি তো বলছি এখান থেকে একটা কোশ্চেন কমন পাবেই। এতক্ষণ যেটা আমি বকছি এখান থেকে তোমরা একটা কোশ্চেন কমন পাবে, সেটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে? তাহলে আমরা চলে আসবো সরাসরি কোবারের তত্ত্বতে। তাহলে প্রথম আমরা যদি বলেন যে জিওসিনক্লাইন তত্ত্ব, মানে কোবারের তত্ত্বটার নাম হচ্ছে গিয়ে মহিকার তত্ত্ব। ওই জন্য আমরা আমরা আমাদের কোশ্চেন আসলে কনফিউজ হয়ে যায় যে মহিকার তত্ত্ব কার দেবে, কেউ হল অ্যান্ড ডানা করে দেয়, কেউ হক করে দেয়, কিন্তু মহিকার তত্ত্বই দিয়েছিলেন কোবার। এই জিনিসটা মাথায় রাখবে যে মহিকার তত্ত্ব কে দিয়েছিলেন? কোবার। কোবারের সাথে জিওসিনক্লাইনের সম্পর্ক আছে সে ঠিকই আছে, কিন্তু জিওসিনক্লাইন সম্বন্ধে কনসেপ্ট উনি কিন্তু দেননি। উনি পর্বত গঠন, এবার ওনার তত্ত্বটা কেন এত ফেমাস বলতো? উনি পর্বত গঠন ছাড়া অনেক কিছু জিনিসকে ইলাবোরেট করেছিলেন, অনেক কিছু জিনিস উনি আলোচনা করেছিলেন। ওই জন্য কোবারের তত্ত্বটা মানে সর্বজন গ্রাহ্য না হলেও সবাই একসেপ্ট করেছিলেন, পরে ক্রিটিসাইজ করেছিলেন, সেটা ঠিক আছে। কিন্তু কোবারের যে মহিকার তত্ত্বটা সেটা একটা সময় একদম তোমার হচ্ছে গিয়ে সবার কাছে ছড়িয়ে পড়েছিল। এবার এবার কোবারের তত্ত্বে আমরা চলে আসি, কোবারের মহিকার তত্ত্বে। দেখো, কোবারের যে মহিকার তত্ত্ব, আমরা হেডিং করে নিচ্ছি এখানে, কোবারের মহিকার তত্ত্ব, জিওসিনক্লাইন থিওরি কোবারের। আমি বাংলাতেই লিখছি কারণ বেশিরভাগ তো বাংলা মিডিয়ামে, তাই কোবারের মহিকার তত্ত্ব। তাহলে দেখো, কোবারের মহিকার তত্ত্বটি তার বই, জার্মান ভাষায় লেখা, ডার বাউ ডার আরডে। এটা মনে রাখবে, বইটা পড়ে অনেক সময় বইটার নাম দিয়ে দিতে পারে, ARDE। এই যে বইটা বা এই থিসিসে পাবলিশড হয়েছিল জিওসিনক্লাইন থিওরিটা। এখন আমরা কি, এটা তো ওনার থিসিস পেপার। আমি আগের দিন বলেছিলাম যে থিসিস পেপার মানে কি, যেখানে উনি কোনো জিনিসকে ক্লারিফাই করার চেষ্টা করছেন বা কোনো একটা অবজেক্টিভ থাকবে। এখানেও ওনার একটা অবজেক্টিভ ছিল। কি অবজেক্টিভটা ছিল? না, ওনার উদ্দেশ্যটা ছিল যে শক্ত যে ভূখণ্ডগুলো, দেখো আগের কি মত ছিল, আগে সবার মত ছিল যে পৃথিবীতে কিছু শক্ত ভূখণ্ড ছিল এবং মাঝে কিছু জিওসিনক্লাইন ছিল। তো সেক্ষেত্রে কোবারও ধরে নিয়েছিলেন যে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে একটা রিজিড মাস ছিল, সেই রিজিড মাসের সাথে কিছু মহিকাত ছিল। এখন কোবারের উদ্দেশ্য ছিল, প্রধান অবজেক্টিভ কি ছিল? প্রধান অবজেক্টিভ, এগুলো কিন্তু মাথায় রাখবে, অবজেক্টিভ প্রধান ছিল যে উনি ক্লারিফাই করার চেষ্টা করেছিলেন যে এই যে রিজিড যে মাসগুলো আছে, সেই রিজিড যে মাস, সেই রিজিড মাসের সাথে জিওসিনক্লাইন বা ওরোজেন, উনি আবার জিওসিনক্লাইন বলেননি, উনি ওরোজেন বলেছেন। এটাও মনে রাখবে, কি বলেছিলেন? ওরোজেন, OROZEN। কি বলেছেন? ওরোজেন। তাহলে এটাও আসতে পারে যে কোবার যে অবনমিত যে বেসিন গুলো সেগুলোকে কি নামে আখ্যায়িত করেছিলেন? না, ওরোজেন। এটা ভালো করে মন দিয়ে শুনবে, এই কনসেপ্টটার থেকে একটা কোশ্চেন আসলেও আসতে পারে। তাহলে উনি কি করেছিলেন? উনি রিজিড মাসের সাথে ওরোজেন, ওরোজেন মানেই জিওসিনক্লাইন। তাহলে রিজিড মাসের সাথে ওরোজেনের যে একটা সম্পর্ক,
সেই সম্পর্ককে প্রতিস্থাপিত করার চেষ্টা করেছিলেন। যেটা কি করেছিলেন? যেটা হক করেছিলেন। তাই তো? হক প্রথম বলেছিলেন। কিন্তু সেটাকে উনি প্রতিস্থাপিত করে প্রমাণ হিসেবে উনি দেখানোর চেষ্টা করেছিলেন। এইবারে আমরা একটু অবজেক্টিভে গেল। আমরা শর্ট করে আমরা এটাকে করেছি আরকি, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তাহলে তারপরে উনি কি করছেন? তারপরে উনি পর্বত গঠনের শক্তির কথা আসছেন যে এই যে এটা হলো কিভাবে? না পর্বত গঠনের এনার্জি কোথা থেকে পাচ্ছে আমাদের আর্থ? উনি বলেন যে এই যে মহীখাতগুলো বা জিওসিনক্লাইন গুলো উৎপত্তি কিভাবে হয়েছে জানো? উনি বলছেন যে কিছুই না, আমাদের পৃথিবীর যে ক্রাস্ট সেই ক্রাস্টের সংকোচন হচ্ছে। তার মানে উনি জেফ্রির তাপীয় সংকোচন, ওনার হচ্ছে বেস, মনে রাখবে এটাও কিন্তু পরীক্ষাতে আসতে পারে। যে জেফ্রির তাপীয় সংকোচনকে বেস করেছিলেন কিন্তু কোবার। ঠিক আছে? সেই তাপীয় সংকোচনের ফলে কি হয়েছে? সেই তাপীয় সংকোচন ধরো কোন জিনিস যখন ঠান্ডা হয়, ঠান্ডা হলে কুঁচকে যায়। যেমন ধরো দুধ গরম করলে উপর দেখবে যখন ঠান্ডা হতে দেবে তখন দেখবে দুধের উপরে সর জমে গেছে। সরটাকে তুমি ভালো করে পর্যবেক্ষণ করবে দেখবে মাঝখানে কুঁচকে গেছে। ঠিক আছে? সেই কুঁচকে যাওয়াটা কিন্তু পৃথিবীর আর্থ ক্রাস্টের সাপেক্ষেও কিন্তু কোন একটা ইম্পসিবল ব্যাপার না। সেটাও কিন্তু একটা পসিবল ব্যাপার। ঠিক আছে? কিছু জিনিস পড়তে গেলে মাথায় ধরে নিতে হবে যে এগুলো হ্যাঁ, হতে পারে বা এগুলো হয়। কারণ আমাদের মাথাটা এইভাবে যেগুলো আমরা দেখি, না আমরা পর্যবেক্ষণ সাপেক্ষ। কোন জিনিস আমাদের চোখের সামনে যদি না হয় বা না এটা হতেই পারে না। এরকম জিনিসটা। সুতরাং তোমরা ধরে নেবে যে না এগুলো হতে পারে। ঠিক আছে? আমাদের মাথা সবসময় আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করে। সুতরাং ধরে নেবে যে না অনেক কিছু জিনিস আমরা জানি না যেগুলো আমাদের কাছে হয় কিন্তু। হুম? তাহলে উনি কি বলেন? উনি ওরোজেনের কথা বলেন। এইবারে যে শক্তি আমি বলছিলাম যে শক্তি। এই যে ওরোজেন যে সৃষ্টি হলো বা জেনারেট হলো, উনি কি বলছেন যে কিভাবে জেনারেট হলো? উনি বলছেন যেমন পৃথিবী আস্তে ঠান্ডা হচ্ছে, সেই ঠান্ডা হতে কুঁচকে যায়। কুঁচকে গেলে কি হয়? কুঁচকে গেলে বসে যায় বা স্তর পড়ে। যেখানগুলো বসে যায় বা অবনমিত হয় সেটাকে উনি কি বলছেন? সেগুলোকে তিনি মহীখাত বলছেন। তাহলে যেগুলো বসে যাচ্ছে সেগুলোকে এইভাবে বসে গেল। সেই বসে যাওয়া অংশটাকে উনি কি বলছেন? ওরোজেন। কি বলছেন? ওরোজেন। ঠিক আছে? বসে যাওয়া অংশটাকে ওরোজেন বলছেন। এই ওরোজেন থেকেই কিন্তু পরবর্তী ক্ষেত্রে মহীখাতের যে উৎপত্তি, সেই মহীখাতের উৎপত্তি উনি ব্যাখ্যা করেন। এইবার আসবো তত্ত্বটির বেস বা তত্ত্বটিতে আমাদের ভিত্তি কি পাবো? বেস কি? দেখো তত্ত্বটিতে যাওয়ার আগে উনি কিছু টার্ম ইউজ করেছিলেন। ১ম টার্ম আমি তোমাদেরকে বলে দিলাম ওরোজেন। তারপরে কি আছে? কার্টোজেন। দেখো এই টার্ম গুলো কিন্তু পরীক্ষাতে আছে। কার্টোজেন বা এটাকে বলা হয় ফোরল্যান্ড। কি বলা হয়? ফোরল্যান্ড, ফোরল্যান্ড, ফোরল্যান্ড বলা হয়। তাহলে টার্ম কি? এগুলো বেস পড়ছি আমরা, বেস পড়ছি। তাহলে আমরা আগে পড়ে নিই যে ওরোজেন সম্বন্ধে উনি কার্টোজেন বলা ওরোজেন আমি আগেই বলেছি। আচ্ছা ওরোজেনটা আরেকবার লিখে দিচ্ছি আমি এখানে ওরোজেনটা তোমাদেরকে সুবিধার জন্য। ওরোজেন সম্বন্ধে উনি কি বললেন? না ওরোজেন সম্বন্ধে আর ৫ টা ভৌগোলিক যা বলে গেছেন উনিও তাই বললেন। কি বললেন? যে ওরোজেনের জল হচ্ছে গিয়ে এখানে যে জলটা থাকবে সেটা চলনশীল প্রকৃতির, মানে সরে মুভ করতে পারে যদি কন্টিনেন্ট গুলো এইভাবে এগিয়ে আসে, বা যে দুটো কার্টোজেন আছে বা যে ফোরল্যান্ড আছে সেই ফোরল্যান্ড দুটো আস্তে এগিয়ে আসে তাহলে জলগুলো মুভ করতে পারে। বাকি অগভীর কথা উনি ব্যবহার করেছিলেন, পলিসেডিমেন্টেশন এর কথা উনি ব্যবহার করেছিলেন। ঠিক আছে? এই কার্টোজেন বা শক্ত যে ভূখণ্ড সেই শক্ত ভূখণ্ডের জন্য উনি কিছু ভূখণ্ডের এক্সাম্পল দিয়েছিলেন। আমি ২-১ টা তোমাদেরকে বলছি। যেমন হচ্ছে কানাডিয়ান শিল্ড। তোমরা নিশ্চয়ই যে কানাডিয়ান শিল্ড নাম শুনেছো। কানাডিয়ান শিল্ড এগুলোকে উনি রিজিড মাস বলেছেন। বাল্টিক শিল্ড। কি বলেছেন? বাল্টিক শিল্ড। তারপরে উনি কি বলেছেন? সাইবেরিয়ান শিল্ড, সাইবেরিয়ান শিল্ড। পরে উনি কি বলেছেন? আরেকটা হচ্ছে ভারতীয় উপদ্বীপীয় ভারত ও ভারতকেও উনি শিল্ড বলে আখ্যায়িত করেছেন। তাহলে ওরোজেন আসলো, কার্টোজেন আসলো, ফোরল্যান্ড পেলাম। এইবারে আমরা পাবো হচ্ছে গিয়ে টার্ম আমরা যেহেতু বলছি র্যান্ড কাটেন। কি পাবো? র্যান্ড কাটেন। RANDKETTEN। র্যান্ড কাটেন মানে হচ্ছে গিয়ে সমান্তরাল পর্বত শ্রেণী। আমরা আসবো পরে কোথায় সমান্তরাল পর্বত শ্রেণীর সৃষ্টি হয়। র্যান্ড কাটেন মানে হচ্ছে গিয়ে সমান্তরাল পর্বত শ্রেণী। ঠিক আছে? পরে আরেকটি কথা উনি উল্লেখ করেন সেটি হচ্ছে মিডিয়ান মাস। কি? মিডিয়ান, মিডিয়ান, মিডিয়ান মানে মধ্য, আর মাস মানে তো আমরা জানি যে ভূমি। তাহলে মিডিয়ান মাস মানে মধ্যভাগের ভূমি। হয়েছে? এরপরে এই যে টার্ম গুলো কিন্তু উনি ওনার এই তত্ত্বে ব্যবহার করলেন। তার সাথে উনি বললেন যে এই যে কার্টোজেন বা যে ফোরল্যান্ড বা কার্টোজেন বা ফোরল্যান্ড গুলো ছিল, সেই কার্টোজেন বা ফোরল্যান্ড গুলো মাঝখানে ছিল হচ্ছে গিয়ে তোমার
এক একটা করে মহীখাত বা ওরোজেন। উনি কি বলেছিলেন? ওরোজেন। সেই ওরোজেন থেকে যে মহীখাত থেকে যে তোমার পর্বত যে সৃষ্টি হয়েছে সেটি ৬টি সময় ধরে হয়েছে। ৬টি জিওলজিক্যাল টাইম, 6 টাইম। ৬টি, আচ্ছা ৬টি সময়। ৬টি সময় কখন, কখন? একদিনই তো আর হবে না। তাহলে উনি সেই সময়ের কথাও উল্লেখ করে দিয়েছেন। না উনি বললেন ১ম ৩টি ওরোজিনি, ওরোজিনি মানে হচ্ছে পর্বত গঠন। ১ম ৩টি বলেন, ১ম ৩টি হয়েছিল কখন? না প্রি-ক্যাম্ব্রিয়ান। তুমি ভাবো প্রি-ক্যাম্ব্রিয়ান মানে একবারে প্যালিওজোয়িক যুগের সময়। প্রি-ক্যাম্ব্রিয়ান ১ম ৩টি। পরের ২টি উনি ভাগ করে দিয়েছেন একবারে। পরের ২টি হয়েছিল কখন? না ক্যালিডোনিয়ানের সময়। ওই যে আমরা পর্বতগুলো পাই, ঠিক আছে? ক্যালিডোনিয়ান। আর সর্বশেষ যেটা হয়েছিল, তাহলে ৩ আর ২ ৫, উনি তো ৬টি সময় ধরে বলেইছেন। তাহলে ৩টি হয়েছিল, ৩টি মানে প্রি-ক্যাম্ব্রিয়ানের সময় হয়েছিল ৩টি, ৩টি সময় প্রি-ক্যাম্ব্রিয়ানের ৩টি সময় হয়েছিল, ক্যালিডোনিয়ানের ২টি সময় ধরে হয়েছিল, ওইগুলো তো আর ছোট, ছোট উপযুগ আছে। আর সর্বশেষ হয়েছিল কখন? টারসিয়ারি। কখন? টারসিয়ারি। টারসিয়ারি যুগে এই যে অরোজেন যে প্রসেসটা, সেই প্রসেসটা ইভলভ হয়েছিল। এইবার উনি তত্ত্বের ব্যাখ্যা কিভাবে করছেন দেখো। ঠিক আছে? এগুলো গেল সামগ্রিক। তাহলে আমি একবার এই পর্যন্ত বলে দিই, দেখো আমারই মুখস্থ হয়ে গেল। কোবার মহিকা তত্ত্বটা ডার বাউ ডার আড্ডে বইয়ে উনি বই না থিসিস পেপারে উপস্থাপন করেছিলেন। তার অবজেক্টিভ ছিল রিড মাসের সাথে ওরোজেনের সম্পর্ক উপস্থাপন করা। তারপরে উনি কি বলছেন? উনি বলছেন যে এই যে ওরোজেন, সেই ওরোজেনের উৎপত্তি কিভাবে হলো, বেস কোথায় বা শক্তি কোথা থেকে পেলো মহিকাতটা, সেই মহিকাতটা শক্তি কোথা থেকে পাচ্ছে না সৃষ্টি হওয়ার যে তোমার জেফ্রি যে তাপীয় সংকোচন দিয়েছিলেন সেটাকে বেস করে উনি বললেন যে পৃথিবী ঠান্ডা হচ্ছে, কুল হচ্ছে, ওই জন্য সংকোচন হচ্ছে, বসে যাচ্ছে, ভাঁজ সৃষ্টি হচ্ছে। সেই ভাঁজের মাঝখানের যে অঞ্চলগুলো, সেখানে কি হয়েছে? সেখানে অবনমিত বেসিন সৃষ্টি হয়েছে, সেটাকে উনি ওরোজেন বললেন। এরপর কিছু টার্ম ব্যবহার করলেন। কি কি টার্ম ব্যবহার করলেন? এগুলো ছাড়া কিন্তু আর কিছু নেই। ঠিক আছে? এগুলো ছাড়া আর কিছু নেই। হ্যাঁ, 6 ফেজটা সর্বশেষটা টারসিয়ারি, ঠিক। সর্বশেষটা ঠিক টারসিয়ারি যুগে। এটা এবার ডিটেইলসে, এটা হচ্ছে এইভাবে কিন্তু তোমরা পড়বে। প্রত্যেকটা জিনিস বেশিক্ষণ সময় লাগবে না। ঠিক আছে? তাহলে দেখো উনি কি, কি টার্ম ইউজ করলেন? টার্ম ইউজ করলেন ওরোজেন, কাটোজেন, ফোরল্যান্ড, র্যানকেটেন। ঠিক আছে? আর মিডিয়ান মাস হয়েছে। এরপরে হচ্ছে গিয়ে তিনি বললেন যে এই যে সমস্ত যে পর্বতের যে গঠনটা বা পর্বত গুলো যে ইভলভ হয়েছে বা বিবর্তন যে হয়েছে, সেগুলো মোট ৬টি সময় বা ৬টি পিরিয়ড ধরে হয়েছে। আমরা যে স্কুলে ক্লাস হয় না, ৬ পিরিয়ড ৭ পিরিয়ড, আজকে কটা ক্লাস আছে? ৬টা পিরিয়ড। কালকে কটা আছে? ৩টে পিরিয়ড। এই যে সময়ের কথা বলা হয়েছে, সেই সময় তাহলে প্রথম হচ্ছে গিয়ে প্রথম যে ৩টি, সেই ৩টি হচ্ছে প্রি-ক্যাম্ব্রিয়ানের সময়, পরের ২টি হয়েছে ক্যালিডোনিয়ানের সময়, এবং লাস্ট তাহলে ৩ আর ২ ৫ আর ৬, সেই ৬টি হচ্ছে টারসিয়ারি সময়। এই সময়গুলো প্রত্যেকটি ব্যাখ্যা করা যায়। আমি আর আলাদা, আলাদা করে প্রত্যেকটি ব্যাখ্যা করছি না। ঠিক আছে? প্রসেসটা সেম একই, যে দুটো এইভাবে এগিয়ে আসবে। এগিয়ে আসার ফলে মাঝখানে যে পলি থাকবে, সেই পলি ভাঁজ খাবে। ভাঁজ খেয়ে উপরে উঠে যাবে। উঠে গিয়ে তোমার হচ্ছে গিয়ে পর্বতমালার সৃষ্টি হবে অ্যাকর্ডিং টু কোবার। এইবার আমরা আসবো তত্ত্বের ব্যাখ্যাতে। আমরা আলাদা, আলাদা করে আসবো না। উনি আলাদা, আলাদা করে ব্যাখ্যা দিয়েছিলেন। অ্যাপেলেশিয়ান পর্বতের ব্যাখ্যা দিয়েছিলেন। তোমার হচ্ছে হিমালয় পর্বতের ব্যাখ্যা দিয়েছিলেন। কিন্তু সব একই সেম। সেক্ষেত্রে দুটো কি হয়? দুটো কাটোজেন তখন আলাদা, আলাদা হয়ে যায়। কাটোজেন মানে হচ্ছে কি, যেগুলো প্রাচীন বা রিজিড যে ভূমি, যে শিল্ডের কথা উনি বলেছেন, সেই শিল্ড গুলোকে উনি এক্সাম্পল হিসেবে নিয়ে নিয়েছেন, যে এই দুটি শিল্ডের মাঝে এটি ছিল। ওগুলো নিয়ে চিন্তার কোনো কারণ নেই, ওগুলো নিয়ে কোশ্চেন পারবে না। ঠিক আছে? এইবারে উনি কি বলছেন? তত্ত্বের ব্যাখ্যা। ব্যাখ্যাতে উনি কি বলছেন? তত্ত্বের তাহলে ইলাবোরেশন বা মেকানিজম, এটাকে বাংলাতে ব্যাখ্যা বলা হয়, ইংরেজিতে মেকানিজম অফ থিওরিজ। উনি ৩টে পর্যায়ে ওনার যে থিওরিটা, সেই থিওরিটাকে উনি ৩টে পর্যায়ে ভাগ করেছেন। কি পড়েছেন? লিথোজেনেসিস। দেখো এগুলোর কিন্তু ভালো, ভালো জিনিস আছে। লিথোজেনেসিস। ২ নম্বর পর্যায়টা হচ্ছে ওরোজেনেসিস। ওরোজেনেসিস এন্ড লাস্ট ওয়ান এর সবাই ব্যাখ্যা দিয়েছে। এই ৩টে প্রক্রিয়ার মাধ্যমে সবাই কিন্তু ব্যাখ্যা দিয়েছে। আর হচ্ছে গ্লিপ্টোজেনেসিস। কি জেনেসিস? গ্লিপ্টোজেনেসিস। গ্লিপ্টোজেনেসিস। আচ্ছা, এগুলো তো এখানেও আছে, সব জায়গাতে তো ডিস্টার্ব। আচ্ছা দেখো, তাহলে লিথোজেনেসিস কি? লিথোজেনেসিস আমরা বুঝতেই পারছি যে সেডিমেন্টেশনের যে প্রক্রিয়া বা মহীখাতের। তাহলে এখানে কিন্তু কোশ্চেন আসতে পারে যে মহীখাতের সৃষ্টি হয় কোন পর্যায়ে? যদি তোমাদেরকে দেয় লিথোজেনেসিস, ওরোজেনেসিস, গ্লিপ্টোজেনেসিস, এখানে মনে রাখবে লিথোজেনেসিস যে ফেজ আছে, লিথোজেনেসিস ফেজে
মহীখাতের সৃষ্টি হচ্ছে। কি খাতে? মহীখাতের সৃষ্টি হচ্ছে। তার সাথে কি হচ্ছে? এর সাথে সেডিমেন্টেশন হচ্ছে। সেডিমেন্টেশন হচ্ছে, ঠিক আছে? এই তোমার হচ্ছে কি এইভাবে, এই তোমার হচ্ছে গিয়ে ল্যান্ড, এই ল্যান্ড এটা সিল্ড, এটা রিজিড মাস বলেছেন, এদিকে একটা রিজিড মাস আর লিখছি, এটা আর। উনি কি বলেছিলেন এগুলোকে? উনি এগুলোকে কি বলেছেন? কার্টোজেন বলেছেন। কি বলেছেন? এটা কার্টোজেন, আমি সরি কে লিখছি তাহলে বুঝতে সুবিধা হবে। কে বা এ, ফোরল্যান্ড বলতে পারো, কে কার্টোজেন, উনি কার্টোজেন বলেছেন, কে মানে এটা ভূমিরূপ। এইবারে হচ্ছে কি বা দুই পাশের মহীখাতের দুই পাশের যে তোমার হচ্ছে গিয়ে স্থলভাগ, সেই স্থলভাগের কথা বলেছেন। মহীখাতের উৎপত্তি উনি কি বলছেন? সেম টু সেম বলছেন যে হচ্ছে গিয়ে তাপীয় সংকোচনের কারণে মহীখাতের ভূপৃষ্ঠে মহীখাতের সৃষ্টি হয়, অবনমিত বেসিনের সৃষ্টি হয়। সেই মহীখাত গুলো কি হবে? এই যে রিজিড মাস গুলো আছে, সেই রিজিড মাস গুলোর থেকে নদী বাহিত হবে। সেই নদী বাহিত হয়ে কি হবে? এখানে পললের যে ডিপোজিশন বা সেডিমেন্টেশন যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা হবে এবং তার সাথে অবনমন হবে। যত দিন যাবে এটা আস্তে আস্তে নিচের দিকে নেমে আসবে। কেন নিচের দিকে নেমে আসবে? এখানে তো ভার বাড়বে, ঠিক আছে? এখানে ভার বাড়বে, ভার বাড়লে কি হবে? মাধ্যাকর্ষণ শক্তি বাড়বে, এর উপর প্রেসার সৃষ্টি করবে, প্রেসার সৃষ্টি করলে কিন্তু চাপ বাড়বে, ঠিক আছে? চাপ বাড়বে, এটা নিচের দিকে আস্তে আস্তে বসতে থাকবে, ঠিক আছে? তাহলে লিথোজেনেসিস প্রক্রিয়াতে বা ফেজে কি বলছেন উনি? যে মহীখাতের সৃষ্টি হচ্ছে, মহীখাতের মধ্যে পললের সঞ্চয় হচ্ছে, তার সাথে অবনমন হচ্ছে। তিনটে মেন বৈশিষ্ট্য হচ্ছে লিথোজেনেসিস প্রক্রিয়াতে। এখানে কিন্তু উত্থান বলে কোনো কিছু জিনিস হচ্ছে না। পরবর্তী পর্যায়টাতে ওরোজেনেসিস যে পর্যায়টা আছে, সেই ওরোজেনেসিস পর্যায়ে উনি কি বলছেন? ওরোজেনেসিস পর্যায়ে উনি কি বলছেন? যখন আরো চাপ বাড়ছে, চাপ বাড়ার সাথে সাথে দুটো এগিয়ে আসছে, তার সাথে তো থার্মাল কন্ট্রাকশন আছে, তাপীয় সংকোচন আছে। মনে রাখবে তাপীয় সংকোচনকে উনি প্রত্যেকবার কিন্তু অ্যাড করছেন, ওটাকে তুমি বাদ দিতে পারবে না। যেহেতু এটা নিচের দিকে নামছে, এই দুটো ভূখণ্ড এগিয়ে দিকে এগিয়ে আসবে। তার সাথে কি? তার সাথে পৃথিবী যে শীতল হচ্ছে, কুল হচ্ছে, তার ফলে কি হচ্ছে? এই ফোরল্যান্ড গুলো বা এই কার্টোজেন গুলো সামনের দিকে এগিয়ে আসছে, ঠিক আছে? এই কার্টোজেন যত সামনের দিকে এগিয়ে আসছে, ওই যে ওরোজেনের মধ্যে, এই ওরোজেনের মধ্যে যে পলি আছে, সেই পলি কি হচ্ছে? ভাঁজ প্রাপ্ত হচ্ছে। যেই ভাঁজ প্রাপ্ত হচ্ছে, ভাঁজ প্রাপ্ত হয়ে যখন আস্তে 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 উপর দিকে উঠে আসছে, তোমার হচ্ছে কি পর্বত সৃষ্টি করছে, তখন হচ্ছে কি প্রসেসটা হচ্ছে কি নাম ওরোজেনেসিস, ঠিক আছে? এইবারে এই ওরোজেনেসিস প্রসেসে তোমার দুই একটা ক্যারেক্টারিস্টিক জানতে হবে। এখানে কিছু সমান্তরাল পর্বত শ্রেণী কেন সৃষ্টি হচ্ছে? না দুই পাশে যখন আসছে, তখন কি হচ্ছে? তখন মাঝখানের পলিটা সেইভাবে ভাঁজ প্রাপ্ত হচ্ছে না। দুই পাশের যে পলিটা, সেই পলিটা ভাঁজ প্রাপ্ত হয়ে সমান্তরাল পর্বত শ্রেণী, এই দুই পাশে কি হচ্ছে? সমান্তরাল পর্বত শ্রেণীর সৃষ্টি করছে। দুই পাশে সমান্তরাল পর্বত শ্রেণীর এইভাবে সৃষ্টি করছে, সমান্তরাল পর্বত শ্রেণীর এইভাবে সৃষ্টি করছে, ঠিক আছে? এই সমান্তরাল পর্বত শ্রেণীগুলোকে উনি কি বলেছেন? উনি এই সমান্তরাল পর্বত শ্রেণীগুলোকে উনি বলেছেন র‍্যান্ড ক্যাটেন। কি বলছেন? র‍্যান্ড ক্যাটেন। এগুলোকে মনে রাখবে, র‍্যান্ড ক্যাটেন। তাহলে কোশ্চেন আসতে পারে পরীক্ষাতে যে কোবার যখন তার মহীখাত তত্ত্বে যে সমান্তরাল যে পর্বত শ্রেণীগুলোর কথা বলেছেন, সেগুলোকে কি নামে অভিহিত করেছেন? বলবে র‍্যান্ড ক্যাটেন। র‍্যান্ড ক্যাটেন, এগুলো সব জার্মানি ওয়ার্ড, ওই জন্য নামগুলো ওইরকম, ঠিক আছে? র‍্যান্ড ক্যাটেন, প্যান কার্ড হয়েছে। এরপর হচ্ছে গিয়ে যখন এইভাবে দুটো আস্তে আস্তে এগিয়ে থাকবে, এগিয়ে আসবে, ঠিক আছে? ফোর্সটা হচ্ছে গিয়ে ড্রাইভিং যে ফোর্সটা, সেই ফোর্সটা আস্তে 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 কোথাও না কোথাও কম হবে। যেখানে কম হবে সেখানের পলিটা ভাঁজ প্রাপ্ত হবে না, ঠিক আছে? যেখানে পলিটা ভাঁজ প্রাপ্ত, এটা অ্যাকচুয়ালি পুরোটাই উঠে যাবে। এটা তোমরা অবনমিত জায়গাটা দেখছো, এটা হচ্ছে পুরোটাই আসলে উপরে উঠে যাবে, ঠিক আছে? পুরোটাই আসলে উপরে উঠে যাবে এবং উপরে উঠে গিয়ে কি হবে? উপরে উঠে গিয়ে কিছু জায়গা ভাঁজ প্রাপ্ত হবে না। সেই ভাঁজ প্রাপ্ত যেগুলো ভাঁজহীন যে জায়গাগুলো থাকবে, উনি সেগুলোকে জুইসচেন ব্রিজ বলছেন বা মিডিয়ান মাস। কি বলছেন? মিডিয়ান মাস। এরকম কিছু আমি নরমালি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে কিছু তোমার ভাঁজহীন অঞ্চল থাকবে, যেমন তিব্বত মালভূমি, তিব্বত মালভূমি, ঠিক আছে? যদি যাও তিব্বতের পেরিতে ভাঁজহীন অঞ্চল আছে, ঠিক আছে? এগুলোকে বলা হয় তোমার হচ্ছে মিডিয়ান মাস। তাহলে এগুলোকে কি বলা হয়? মিডিয়ান মাস বা হচ্ছে গিয়ে তোমার মধ্যমা ভূমি। এরকম মধ্যমা ভূমি আছে যেগুলো তোমরা পড়বে, তোমরা পরীক্ষাতে আসে দেখবে, যেমন তিব্বত মালভূমি, ইরান মালভূমি, এগুলো কার মধ্যে আছে পড়ে নেবে। যেমন কুয়েনলুন হিমালয়ের মাঝে আছে তিব্বতের মালভূমি, জাগ্রোস এলবুজের মাঝে আছে ইরানের মালভূমি, ঠিক আছে? আনাতোলীয় মালভূমি, হাঙ্গেরি মালভূমি, রোডপ মালভূমি, এগুলো আছে, সব জায়গায় লেখা আছে, একবার করে দেখে নেবে তাহলেই হবে যে মিডিয়ান যে মাসগুলো আছে সেই মিডিয়ান মাস, ঠিক আছে? এটা গেল হচ্ছে ওরোজেনেসিস। তাহলে ওরোজেনেসিস প্রক্রিয়া আমরা কি কি পেলাম? না উত্থান পেলাম,
তার সাথে কি পেলাম, সমান্তরাল পর্বত শ্রেণী পেলাম, পুরোটাই উপরে উঠে গেছে, আর সমুদ্রের নিচে কিন্তু নেই, পুরোটাই আসলে উপরের দিকে উঠে গেছে। মিডিয়ান মাস পেলাম, র্যান্ড কেটেন পেলাম। ঠিক আছে, আর কিছু এখানে বৈশিষ্ট্য তোমরা দেখে নেবে। এইবারে লাস্ট ওয়ান ইজ গ্লিপ্টোজেনেসিস। গ্লিপ্টোজেনেসিসে কি হচ্ছে, এমনটা নয় যে গ্লিপ্টোজেনেসিসে ভূমির উত্থান হবে না, মনে রাখবে এখানে গ্রাজুয়ালি, গ্রাজুয়ালি মানে আস্তে 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 দুটো পাত বলাটা ভুল হবে, দুটো যে কার্টোজেন আছে সেই কার্টোজেন আরো এগিয়ে আসবে। ঠিক আছে, এইখানে দেখে একটা মজার ব্যাপার আছে, আহ যখন আরো এগিয়ে আসবে, আরো এগিয়ে আসবে, আরো এগিয়ে আসতে আসতে দুটো অ্যাকচুয়ালি জোড়া লেগে যাবে। অ্যাকচুয়ালি আমাদের হিমালয়ান যে মাউন্টেন বা পর্বতমালা সৃষ্টি হয়েছে, সেখানে হচ্ছে গিয়ে তোমার ইউরেশিয়া যে ল্যান্ড আছে বা অঙ্গার ল্যান্ড, এখানে আমরা যদি বলি অঙ্গার ল্যান্ড আর হচ্ছে গোন্ডওয়ানা ল্যান্ড, তাই তো এনার রেসপেক্টিভে প্লেট বলাটা ভুল হবে, তাহলে অঙ্গার ল্যান্ড আর গোন্ডওয়ানা ল্যান্ড, এই অঙ্গার ল্যান্ড এবং গোন্ডওয়ানা ল্যান্ড দুটো কি একটা জায়গাতে জোড়া লেগে গেছে, সেই জোড়া লাগার ফলে কি হয়েছে, সেই জায়গাটাকে সুচার বলা হয় বা স্টিবন বলা হয়। এখানে একটা জিনিস মনে রাখবো, যেহেতু এগুলো একটার সাথে একটা রিলেটেড, এখন কোশ্চেন আসতে পারে যে হচ্ছে গিয়ে যদি দুটি মহাদেশীয় পাত, এখানে পাতের কথাটা আমি বলছি যেহেতু এটার সাথে রিলেটেড আছে, যেহেতু পাত যদি জোড়া লাগে দুটি মদ, তাহলে সেখানে সাবডাকশন জোন কি দেখা যায়? বলবেন না, সেখানে অধঃপাতিত হবে না, যেহেতু মহাদেশ কোন শিলা দ্বারা গঠিত, মহাদেশ সবসময় গ্রানাইট শিলা দ্বারা গঠিত। এখন গ্রানাইট শিলার প্রবত ফোর্স বেশি, মানে ভেসে থাকার ক্ষমতা বেশি, ওর মানে নিচের যে অ্যাস্ট্রোস্ফিয়ার আছে সেই অ্যাস্ট্রোস্ফিয়ার থেকে বেশ হালকা হালকা বলে উপরে ভেসে ভেসে থাকে, তাই তো শিলামণ্ডল আমাদের ভেসে আছে। তাই ভেসে আছে, ভেসে থাকার কারণে কি হয়েছে, সেখানে সাবডাকশন জোন কিন্তু তৈরি হয় না, সাবডাকশন জোন তৈরি হয় না, সেখানে ভলকানিক অ্যাক্টিভিটি দেখা যায় না। ঠিক আছে, বা যদি কোনো কারণে যদি ভলকানিক অ্যাক্টিভিটি হয়ও, ঠিক আছে, কোনো কারণে যদি ফল্টের সৃষ্টি হয় যদি হয়ও, এতটা মোটা এতটা থিকনেস থাকার জন্য হচ্ছে গিয়ে ওই যে ভেতরের যে ম্যাগমাটা, সেই ম্যাগমাটা বাইরে লাভা হিসেবে কিন্তু বাইরে বেরিয়ে আসতে পারে না। তাই জন্য মহাদেশে মহাদেশে যখন দুটো প্লেট বা দুটো ভূমি যখন একসাথে ধাক্কা হয়, তার মধ্যে কি হয়, সাবডাকশন জোন সৃষ্টি হয় না। কিছু কিছু জায়গায় লিখে দিতে পারে জোর জবরদস্তি যে সাবডাকশন জোন সৃষ্টি হয়, কিন্তু অ্যাকচুয়ালি সাবডাকশন জোন সৃষ্টি হয় না। ঠিক আছে, প্রবতার কারণে সেটা ভেসে থাকে। ঠিক আছে, তাহলে আমরা আসছিলাম যে গ্লিপ্টোজেনেসিসে কি হচ্ছে, যখন দুটো এইভাবে আস্তে আস্তে ধাক্কা হয়ে যাচ্ছে, ধাক্কা হয়ে যাওয়ার ফলেও হচ্ছে কি তোমার, আর এই যে তোমার হচ্ছে কি যে পর্বতগুলো সৃষ্টি হলো, সেই পর্বতগুলো আস্তে আমরা যদি দেখাই এইভাবে, যে পর্বতগুলো সৃষ্টি হলো সেই পর্বতগুলো আস্তে আস্তে উচ্চতা বাড়বে, এবং যেহেতু সি লেভেল থেকে উপরে উঠে গেছে, সেহেতু এর মধ্যে ক্ষয় প্রক্রিয়াটা দ্রুত বা কুইকলি ক্ষয় প্রক্রিয়া বা ইরোশন প্রক্রিয়াটা খুব দ্রুত হারে কিন্তু চলতে থাকবে। অর্থাৎ নগ্নিভবন যে প্রক্রিয়া, সেই নগ্নিভবন, হ্যাঁ সুমন ঠিক, কন্টিনেন্ট ওশিয়ানে হবে, ঠিক ঠিক, কন্টিনেন্ট ওশিয়ানে সাবডাকশন হবে, সাবডাকশন জোন থাকে বলেই তো সেখানে ভলকানিক অ্যাক্টিভিটি দেখা যায়, সাবডাকশন জোন থাকে বলেই সেখানে হচ্ছে কি বেনিয়ফ জোন দেখা যায়। ঠিক আছে, বেনিয়ফ জোন গেলে তোমার অনেক, প্রায় 100 কিলোমিটারের নিচে 250 300 400 500 কিলোমিটার পর্যন্ত যেতে হবে, তাহলে তোমাকে বেনিয়ফ জোন দেখা যাবে। এমনি এমনি অত সহজ নয়। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের যে কনসেপ্ট গুলো সেগুলো ক্লিয়ার করবে, বেনিয়ফ জোন সব জায়গায় দেখা যাবে। আবার আবার সব কিন্তু এটাও মাথায় রাখতে হবে, সব প্লেট সীমান্তে যে তোমার হচ্ছে গিয়ে সাবডাকশন দেখা যায় এমনটা নয়, কিন্তু প্লেট টেকটনিক তো এগুলোরই তো ব্যাখ্যা দিতে পারে না, যে সব জায়গায় বেনিয়র সাবডাকশন জোন দেখা যায় না কেন, ওসিয়ানিক বা কন্টিনেন্টাল ক্রাস্টের যখন সাবডাকশন হয়, সাবডাকশন জোন দেখা যায় না, বা বেনিয়ফ যখন দেখা যায় না, তাহলে তো সব জায়গায় দেখা যেত, এগুলো তো প্লেট টেকটনিক তত্ত্ব ব্যাখ্যা দিতে পারে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গিয়ে টোটাল যে এন্টায়ার যে গ্লিপ্টোজেনেসিস যে প্রসেস, সেই গ্লিপ্টোজেনেসিস, তাহলে এর ছোট ছোট যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো টুকটাক করে মনে রাখ। এইবারে এই যে আমরা এতক্ষণ পড়লাম হচ্ছে গিয়ে তোমার এই তত্ত্বটা, সেই তত্ত্বটার কিছু কিছু দুর্বলতা আছে। কি দুর্বলতা আছে, প্রথমে আমরা বলতে পারি যে এই তত্ত্বটার আহ যে দুর্বলতা, সেই প্রথম কেউ কি মেসেজ করেছে, একটু ওয়েট করো তো। অনুপ, অনুপ আছো কি ক্লাসে? অনুপ মেসেজ করেছে। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি যে একটুখানি আগে তোমরা জয়েন হবে, মানে এনরোলটা আগেই করে রাখবে, আমি বারবার বলেছি যে এনরোল গুলো সব আগেই করে রাখবে, নাহলে অসুবিধা হবে। যেমন একটি মেয়ে লাবণী এনরোল করতে পারেনি, ঠিক আছে, আমি ওটা একসেপ্ট করে নেবো, ও হয়তো আজকেই ইনস্টল করেছে, তাই জন্য আমি দেখিনি, ক্লাস শুরুর পরে হয়তো করেছে, হয়তো সবটা ভেবেছে গুগল মিটের মতো, কি জানি, যা ভেবেছে ভেবেছে। এখন কি করা যাবে, রেকর্ডিং দেখে নেবে। ঠিক ঠিক ঠিক, ক্লাসগুলো থাকবে যে যেগুলো আমি বলেছি, আর রেকর্ডিং ক্লাসগুলোতে যেগুলোতে অসুবিধা হবে সেগুলো আমাকে বলবে। ওখানে প্রায় 85 থেকে 86 খানা রেকর্ডিং ক্লাস আছে, প্র্যাকটিক্যালের প্রায় সমস্তটাই কভার করা আছে, প্রজেকশন পর্যন্ত দেওয়া আছে, শুধু ক্যালকুলেশন গুলো দেখানো আছে, মেবি হয়তো এই ডায়াগ্রাম গুলো দেখানো নেই, ওগুলো তো তোমাদের দরকার লাগে না। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্লাস ওখানে দেওয়া আছে, শুধু টেকটনিক এবং মরফোলজি বাদ দিয়ে কিছু কিছু মেন মেন জায়গাগুলো আমি, যেগুলো তোমাদের দুর্বলতা আছে, আমি তো দেখছি, দেখো আমি বলছি যারা
আমার ক্লাসে এনরোল করেছো মানে এই ক্লাসটাতে, তাদের আমি প্রত্যেকের খাতা চেক করি। আমি যারা পরীক্ষা দেয় আমি সবার খাতা চেক করি না, আমার অত সময় ওঠে চেক করতে যাওয়া। আমি দেখেছি তোমরা কোথায় দুর্বল, কোন জায়গাটা তোমাদের ভুল হচ্ছে, এটা আমি আগের ক্লাসেও বলেছিলাম। সুতরাং সেই জায়গাগুলো আমি বারবার শুধরানোর চেষ্টা করি। ঠিক আছে, আমি কেন বলছি যে কনসেপ্ট গুলো ঠিক করো। ঠিক আছে, কনসেপ্ট গুলো ঠিক করো। কারণ হচ্ছে গিয়ে টেক্সট বই যেগুলো পড়বে না সেগুলো তুমি 5 বার রিডিং পড়ো। 5 বার রিডিং পড়লেই দেখবে একদম জলের মতো স্পষ্ট হয়ে গেছে। আর মনোযোগ সহকারে পড়ো। 11-12 বইগুলো পড়ো, ওগুলো দরকার আছে, ঠিক আছে, কিন্তু এগুলো ওইগুলোর থেকেও এগুলো বেশি দরকার আছে। আর এখন অনেক, আমি বলতে খারাপ লাগবে, মোদকের বইয়ে বিভিন্ন জায়গায় তুমি একই বই পড়ছো অথচ একটা ডাটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পাবে। কখনো বলেছে 2 রকম, কখনো বলেছে 3 রকম, মানে সে নিজেই কনফিউজ। ঠিক আছে, তো সে নিজেই কনফিউজ। তাহলে এইগুলো থেকে কিন্তু সাবধান। আমি কারো বদনাম করছি না, আমি কখনোই করব না, মানুষের মধ্যেই ভুল ত্রুটি থাকে, কিন্তু তোমাদের মধ্যে যেন ভুল ত্রুটির পরিমাণটা কম হয়। আমার মধ্যেও ভুল ত্রুটি থাকবে, তো তোমাদের মধ্যে সেই ভুল ত্রুটির পরিমাণটা কম করার চেষ্টা করবে। তাহলে কি হবে, পরীক্ষাটাতে এইবারে যে সিট আছে ইজিলি বেরিয়ে যেতে পারবে। আর কোশ্চেন সহজ জিনিসগুলোর থেকে আসবে, ওই উল্টো পাল্টা আং বাং জিনিস, মানে যেটা আমরা বাঁকুড়ার ভাষায় বলি আং বাং জিনিস, এগুলো দেবেন আর কি। অমুককে বলেছে, অমুককে দিয়েছে, অমুক তথ্যকে দিয়েছে, এগুলো পড়বে না। সোজা সাপটা থেকেই পড়বে, প্লেট টেকটনিক থেকেই পড়বে, কন্টিনেন্টাল ডিপ থেকেই সহজ সহজ জিনিসগুলো পড়বে। ঠিক আছে, এই জিনিসগুলোকে একদম সহজ ভাবে, সহজগুলোকেই সহজ ভাবে পড়ো, বারবার পড়ো। দেখো ওইগুলো থেকেই কোশ্চেন আসবে, এবং ইজি হয়ে যাবে পড়াটা। ঠিক আছে, তাহলে আমি বলছিলাম, যাই হোক, আমি বারবার বলছি যে এখনো সময় আছে। মাদ্রাসাতে যে ভুলগুলো করেছো, অনেকে কোয়ালিফাই করেছিলে, ঠিক আছে, আমার এইখান থেকে করনি, অন্য জায়গা থেকে করেছিলে, ঠিক আছে। তো উম, মাদ্রাসা কিন্তু কোশ্চেন জটিল হয়নি, আমরা বলি মাদ্রাসা কোশ্চেন জটিল হয়েছে, কিন্তু মাদ্রাসা কোশ্চেন বেসিক জিনিসগুলোর থেকে দিয়েছে। কিছু কিছু জিনিস হ্যাঁ দিয়েছে, কিন্তু সেগুলোও বেসিক জিনিসগুলোর থেকে দিয়েছে। সুতরাং আমাদেরকে এখনো সচেতন হতে হবে, সচেতন হয়ে সেই এখনো সময় আছে, এই তো জুলাই মাস পড়ছে, কাল বাদ দিয়ে পরশু জুলাই মাস, তাহলে জুলাই, অগাস্ট, জুলাই মাসটা তুমি ফুল পাচ্ছ, তুমি জুলাই মাস, অগাস্ট মাসের 15 তারিখ পর্যন্ত তুমি ফুল পড়ে যাও। তারপর লাস্টের 15-20 দিন রাখো যে আমি শুধু রিভাইজ করবো, রিভিশন করবো। ঠিক আছে, যে যতই পড়ে, যে ইউনিট ওয়াইজ অনেকে পরীক্ষাতে বেশি নাম্বার পাচ্ছে, ইউনিট ওয়াইজ বেশি নাম্বার পাচ্ছে, কেউ অনেক বেশি পাচ্ছে, সেগুলো কোনো ব্যাপার না। যখনই এন্টায়ার কোনো পরীক্ষা হবে না, এন্টায়ার যখনই পরীক্ষা হবে, ধরো আমি যদি পরীক্ষা, আমি তোমাদের কোশ্চেন সেট করছি, আমি যখন সেই পরীক্ষাটা দিতে পরীক্ষাটা সেন্টারে যাব, তখনই দেখবে আমারই সেখানে অনেকগুলো ভুল হয়ে গেছে। এটাই পরীক্ষার নিয়ম, যে যতই পারো পরীক্ষার হলে গিয়ে সবাই হচ্ছে কি তোমার একবারে কোনো কিছুই না, সে একবারে নিচে চলে যাবে না, সে তার নাম্বার কিছুটা খানিকটা কমে যাবে। ঠিক আছে, সে যতই জ্ঞান দেখাক, মানে আমি বিভিন্ন জায়গাতে পরীক্ষা নিচ্ছি, আমি জ্ঞানী, আমি এত কিছু জানি, এগুলো কিছুই না। পরীক্ষার সেন্টারে গেলে সবাই সেই হচ্ছে সেই তোমার বিড়াল হয়ে যাবে, ভিজে বিড়াল হয়ে যাবে, একটা বাংলায় কথা আছে, ভিজে বিড়াল, সে ভিজে বিড়াল হয়ে যাবে। ঠিক আছে, সেরকম চিন্তা যে ও তো পাচ্ছে, ও তো পাচ্ছে, যখনই পরীক্ষার কোশ্চেনটা থাকবে না, যা যা জানিস সেটাকে উল্টো জিনিসটাকে উল্টো পড়বে, নাটাকে হ্যাঁ পড়ে দেবে, হ্যাঁটাকে না পড়ে দেবে, এটাই হচ্ছে পরীক্ষা হল। ঠিক আছে, এই জিনিসগুলো হবে। তো যাই হোক, আমরা আসি দুর্বলতাতে। ওভারের তত্ত্বের যে দুর্বলতার কথা বলা হয়েছে, সেই দুর্বলতা, তাহলে উনি যে ফোর্সের কথা বলেছেন, ড্রাইভিং যে ফোর্সের কথা বলেছেন, যে ফোর্সের জন্য মহিকাতের সৃষ্টি হয়, বা যে ফোর্সের জন্য তোমার হচ্ছে কি এই যে ভাঁজ প্রাপ্ত হয়, ঠিক আছে, সেই যে ফোর্স, সেই ফোর্সের দ্বারা কিন্তু সম্ভব নয়। প্রচুর পরিমাণে একটা পর্বতের উত্থান হতে গেলে প্রচুর পরিমাণে হচ্ছে গিয়ে শক্তি লাগে। সেই শক্তি কিন্তু ওই কুঞ্চিত অবস্থায়, মানে পৃথিবী যে কুঞ্চিত হচ্ছে, সেই কুঞ্চিত থেকে বা কন্ট্রাকশন থেকে কিন্তু সেই এনার্জি বা সেই শক্তি কিন্তু আমরা পাবো না। আর 2 নম্বর, সুইস ওনার ইয়েটাকে ক্লারিফাই করার চেষ্টা করেছেন। সুইস কি বলেছেন, মানে মেনলি দুটোই আমরা আলোচনা করব। সুইস বলেছেন যে একই সাথে দুটো দুটো কার্টোজেন কিন্তু একই সাথে চলতে পারে না। ঠিক আছে, দুটো কার্টোজেন উনি এক্সাম্পল দিয়েও দেখিয়েছেন। কি এক্সাম্পল দিয়ে দেখেছেন উনি? উনি বলেছেন যখন অঙ্গারল্যান্ড এবং গন্ডোয়ানাল্যান্ড যখন চলছিল, তখন অঙ্গারল্যান্ড কিন্তু স্টেবল ছিল। অঙ্গারল্যান্ড হচ্ছে কি ইউরেশিয়ার দিকটা, এবং গন্ডোয়ানাল্যান্ড ভারতীয় উপদ্বীপ। উনি বলেছেন, সুইস বলেছেন, প্রমাণ সহযোগী দেখেছেন, যখন গন্ডোয়ানাল্যান্ড মুভ করছিল উত্তরের দিকে, ঠিক আছে, এবং সেই সময় তোমার হচ্ছে গিয়ে অঙ্গারল্যান্ড কি তুলনামূলকভাবে স্লো ছিল, মানে স্টেবল ছিল। তাহলে কি হয়েছে, এই স্টেবল থাকার ফলে কি হয়েছে, এ সজোরে গিয়ে ধাক্কা মারতে পারছে, মারার ফলে এত হাইটে এত পরিমাণ পলিরাশি কিন্তু উপরে উঠে গিয়ে পর্বতের সৃষ্টি করতে পেরেছে। সুইস আরো কি বলেছেন, আরো বলেছেন যে এই যে ভূখণ্ডটা চলছে তাকে উনি নাম দিয়েছেন,
তাকে উনি নাম দিয়েছেন ব্যাকল্যান্ড। কি বলেছে? ব্যাকল্যান্ড। হয়েছে? আর যে ভূখণ্ডটা স্টপ রয়েছে উনি ওটাকে বলেছেন ফোরল্যান্ড। তাহলে এই মনে রাখবে। এটাও কিন্তু একটা ভালো জিনিস। যে ব্যাকল্যান্ড বলতে কি বোঝানো হয়? ফোরল্যান্ড বলতে, ফোরল্যান্ড তো তোমরা জানো। হ্যাঁ, সুইসের মতে সুইস কি বলেছেন? সুইস বলেছেন হচ্ছে গিয়ে যে ব্যাকল্যান্ড মানে হচ্ছে যেটা মুভ করছে, যেটা পিছন থেকে এসে ধাক্কা মারছে, আর ফোরল্যান্ড মানে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে যেটা স্টপ আছে, যেটা স্টেবল আছে সেটা। এই এইভাবে হচ্ছে গিয়ে তোমার আমাদের যে কোবার যে মহীখাত তত্ত্ব, সেই কোবার তার মহীখাত তত্ত্বকে ব্যাখ্যায়িত করার চেষ্টা করেছে। তোমাদের এটাই হলো পুরো আমাদের যে মাউন্টেন বিল্ডিং এর যে পোর্শনটা, যেটা তোমাদের সিলেবাসে আছে, সেই সিলেবাস অনুযায়ী তোমাদের আলোচনা করলাম।